হ্যাঁ চালু হচ্ছে না এই এখন ঠিক আছে। 12 নিচের টাইম উঠেছে। আচ্ছা আচ্ছা ওকে ঠিক আছে তাহলে দেখেন ওপেন করেন অ্যাসাইনমেন্ট হ্যাঁ মেইনলি আমাদের সো স্ট্র্যাটেজিক মার্কেটিং মেইনলি আপনারা সেটা কোম্পানি চুজ করবেন লোকাল অর মানে ফরেন ইন্টারন্যাশনাল লেভেলে ঠিক আছে যেটাই হতে পারে মাল্টিন্যাশনাল হতে পারে লোকাল অর ইন্টারন্যাশনাল হতে পারে হ্যাঁ যেখানে লোকাল বা মাল্টিন্যাশনাল কোম্পানি চুজ করবেন সেটা করার পরে সেটা হচ্ছে থ্রি ফেজেস অফ স্ট্র্যাটেজিক মার্কেটিং আমরা প্রথম যে চ্যাপ্টার 4 এ মানে ফাইনালের যে চ্যাপ্টার 4 যেটা ফার্স্ট চ্যাপ্টার এর ফাইনাল 4 এ যে ডিসকাস করেছিলাম তিনটা ফেজেস অফ স্ট্র্যাটেজিক মার্কেটিং স্ট্র্যাটেজিক অ্যানালাইসিস ফর্মুলেটিং স্ট্র্যাটেজি এন্ড ইমপ্লিমেন্টেশন সবকিছুই কিন্তু কি আগে বিশ্লেষণ করতে হবে বিশ্লেষণ করার পর আপনি একটা স্ট্র্যাটেজিক অ্যানালাইসিস করবেন করার পর সেটা ইমপ্লিমেন্টেশন দেখবেন সেটা কন্ট্রোল হ্যাঁ তো জিনিসটা দেখেন ফার্স্টে ওই কোম্পানিটা কি করে সেই জিনিসটা আপনাকে বের করে নিয়ে আসতে হবে স্ট্র্যাটেজিক অ্যানালাইসিস আমরা কি দেখছিলাম এক্সটার্নাল অ্যানালাইসিস ইন্টারনাল অ্যানালাইসিস এন্ড কাস্টমার অ্যানালাইসিস তিনটা অ্যানালাইসিস করতে হবে স্ট্র্যাটেজিক অ্যানালাইসিসে আপনাকে কি করতে হবে তিনটা অ্যানালাইসিস কি এক্সটার্নাল অ্যানালাইসিস করবেন ইন্টারনাল অ্যানালাইসিস এন্ড কাস্টমার অ্যানালাইসিস আর ফর্মুলেটিং স্ট্র্যাটেজির ক্ষেত্রে দেখেন কি কি স্ট্র্যাটেজি আপনি ফর্মুলেশন করবেন টার্গেটিং আছে পজিশনিং এন্ড ব্র্যান্ডিং এটা একটা মার্কেটিং এর পার্ট টার্গেট করা পজিশন করা এবং ব্র্যান্ডিং করা আরেকটা পার্ট কি প্রোডাক্ট ডেভেলপমেন্ট এন্ড ইনোভেশন আরেকটা হচ্ছে রিলেশনশিপস এন্ড অ্যালায়েন্সেস আর এই সবগুলো মিলাই হচ্ছে আপনার স্ট্র্যাটেজিক মার্কেটিং প্ল্যান আর ইমপ্লিমেন্টেশন হচ্ছে আপনার ইমপ্লিমেন্টেশন এন্ড কন্ট্রোল তো একটা কোম্পানি চুজ করে তারা কিভাবে এই স্ট্র্যাটেজিক অ্যানালাইসিসটা করে সেই জিনিসটা আপনাকে তুলে ধরে আনতে হবে ধরেন স্কয়ার রুট বেক্সিমকো প্রাণ আকিস লোকাল নিয়ে করলে আপনাদের সুবিধা কারণ আপনারা যে আপনি এসএমসি আছেন এসএমসি নিয়ে করেন সমস্যা নাই আপনার যে লোকাল কোম্পানি সেটা দিয়ে আপনি করলে সুবিধা বেশি আপনি এসএমসি তে আছেন আপনি ব্যাংক নিয়ে করতে চাইলে ব্যাংক নিয়ে করেন আপনি লম্বা লম্বা মানে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন নিয়ে করলে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন নিয়ে করেন তো তাদের প্রত্যেকটারই কিন্তু একটা স্ট্র্যাটেজিক অ্যানালাইসিস হয় তারা তাদের এক্সটার্নাল এনভায়রনমেন্ট তাদের ইন্টারনাল এনভায়রনমেন্ট অ্যানালাইসিস করে করার পরে তাদের কাস্টমার অলসো অ্যানালাইসিস করে তিন অ্যানালাইসিস খুব ইম্পর্টেন্ট এক্সটার্নাল বাইরে কি হচ্ছে আমার ভিতরে কি হচ্ছে এবং আমার কাস্টমার কি চায় এক্সটার্নাল মধ্যে সব পড়বে পলিটিক্যাল ইকোনমিক্যাল সোশ্যাল লিগ্যাল সবগুলো ইন্টারনাল মধ্যে আপনার স্ট্রেংথস উইকনেস অপরচুনিটিজ এন্ড থ্রেটস তারপর কাস্টমার অ্যানালাইসিস কাস্টমাররা কি করতেছে এটা তারপরে সেটার উপরে বেস করে আপনি আপনার ফর্মুলেশন মার্কেটিং প্ল্যানটা কিভাবে ইয়া করবেন স্ট্র্যাটেজিক মার্কেটিং প্ল্যান বলতে কি লং টার্ম মার্কেটিং প্ল্যান যেটা তাই না সেটার মধ্যে আপনি কিভাবে টার্গেট করতেছেন কোন কাস্টমারকে সেল করবেন খুব বেশি ব্রডে যাবেন না কথাটা বুঝেন যে কোনো একটা সেগমেন্ট নিয়ে কাজ করতেছেন ধরেন আপনি এসএমসি নিয়ে যদি কথা বলি এসএমসি ধরেন আপনার কন্ট্রাসেপ্টিভ তো কন্ট্রাসেপ্টিভের মধ্যে অনেকগুলো আইটেমস আছে যে কোনো একটা ব্র্যান্ড নিয়ে কাজ করবেন কথা বুঝতে পারছেন কারণ খুব বেশি ব্রডে গেলে কিন্তু জিনিসটা ডিফিকাল্ট হয়ে যাবে কারণ এক একটা স্ট্র্যাটেজি প্ল্যান এক রকম এক্স্যাক্টলি যেমন আমার কনসেপ্টুয়াল স্ট্র্যাটেজিক প্ল্যান এবং ওরসেলাইনের স্ট্র্যাটেজি হ্যাঁ ধরেন আপনি ওরসেলাইন নিয়ে করলেন বা আপনি আপনার কন্ট্রাসেপ্টিভটা ব্র্যান্ডিং মার্কেটিংটা বেশি হয় কারণ ওরসেলাইন নিয়ে তো অত হয় না এসএমসি আছে তো ধরে নিলাম আপনি ধরেন পিলস যেটা হচ্ছে যে আপনার হ্যাঁ ফেমিকন করে না ফেমিকনের ক্ষেত্রে ফেমিকনটা তো মার্কেটিং করে না ওটা নিয়ে করতে পারেন ফেমিকন তো মার্কেটিং করে জাস্ট ফেমিকন মার্কেটিং হয় তো ফেমিকনেরটা তারা যে এটা করতেছে সেটা ফেমিকনের আবার আছে আইপিএল আছে আরো দুই ধরনের পিল এগুলো তো কম্পিটিটর তাই না বেসিক কোরাসিয়া আছে তাহলে তাদের এক্সটার্নাল অ্যানালাইসিসটা করবেন আপনি কি অবস্থা আছে এটা আপনার পলিটিক্যালি ইকোনমিক্যালি সোশ্যালি লিগালি এগুলো কি ধরনের ফাইন্যান্স আছে সেটা ইন্টারনালটা আপনি করেন যে আপনার অপরচুনিটিস কি স্ট্রেংথস এই জিনিসগুলো তাই না তারপর আপনার কাস্টমার অ্যানালাইসিস করবেন কাস্টমার কারা এই ধরনের আইপি কাদের কাছে আপনি মার্কেটিং করবেন কি করবেন সেটা রাইট তারপর টার্গেটিং পজিশনিং এন্ড ব্র্যান্ডিং তো টার্গেটিং কারা যারা বিবাহিত তারাই তো মোস্টলি তাই না বিবাহিত মহিলারা যারা কি ওয়ার্কিং ওমেন সাধারণত মোস্টলি টার্গেটিং হয় কারা ওয়ার্কিং ওমেন তারাই তো এই কনসেপ্টটা বেশি ইউজ করে তো এটা কিভাবে আপনি পজিশন করতেছেন কিভাবে ব্র্যান্ডিং করতেছেন প্রোডাক্ট ডেভেলপমেন্ট ইনোভেশনটা কিভাবে আনতে পারেন আগে কিন্তু আমাদের কনসেপ্টটা কি ছিল ফেমিকনে যে সারা মাস মানে খেতে হতো আর এখন কি হচ্ছে জাস্ট ওয়ান পিল ইজ এনাফ রাইট বা এটা ধরুন আরো কি ইনোভেশন আনতে পারেন সেই জিনিসগুলো এবং অন্যান্য রিলেশনশিপ অ্যালায়েন্স কি করা যেতে পারে এটা তারপরে ইমপ্লিমেন্টেশন এন্ড কন্ট্রোল তো আপনাদের ক্ষেত্রে আপনার ক্ষেত্রে যে কোনো একটা ক্রেডিট কার্ড হতে পারে আপনি জানেন কি লম্বা বাংলায় আছে এনআরবিসি ব্যাংক আপনি আছেন লম্বা বাংলায় তো ধরেন লম্বা বাংলায় আপনার একটা প্রোডাক্ট আছে লোন প্রোডাক্ট কার লোনটা আপনারা কিভাবে প্রমোট করতেছেন সেই জিনিসটা আর আমরা সব লোন যদি জানি তাহলে কিন্তু ডিফিকাল্ট হোম লোন কার লোন সবগুলো করা যাবে যে কোনো একটা ইন্ডিভিজুয়াল
ব্র্যান্ড নিয়ে কাজ করা লাগবে। বুঝছেন ব্যাপারটা? আমি কোম্পানি লিখে দিয়েছি, কারণ একটা কোম্পানি যদি আমি শুধু ব্র্যান্ড বলি তাহলে কিন্তু অনেক সময় দেখা যায় ছোট হয়ে যায়, ন্যারো হয়ে যায়। কারণ অনেক ছোট কোম্পানি আছে শুধু একটা ব্র্যান্ড নিয়ে কাজ করে বা একটা জিনিস নিয়ে কাজ করে। বাট জিনিসটা আমি আপনাদেরকে ক্লাসে বুঝিয়ে দিলাম। বুঝছেন ব্যাপারটা? তো আপনাদের অন্য যারা আছে যদি বড় কোম্পানি হয় তাহলে সেক্ষেত্রে যে কোনো একটা সিঙ্গেল ব্র্যান্ড নিয়ে কাজ করবে। ওই সিঙ্গেল ব্র্যান্ডের ওই যে ফেজেস অফ স্ট্র্যাটেজিক মার্কেটিং আপনারা এটা স্ট্র্যাটেজিক অ্যানালাইসিস, কমিউনিটি স্ট্র্যাটেজি এন্ড একটা প্রোডাক্ট নিয়ে করবেন। হ্যাঁ, প্রোডাক্টে যে কোনো একটা সিঙ্গেল প্রোডাক্ট বা সিঙ্গেল ব্র্যান্ড আপনার স্টেজটা কি, কোন প্রোডাক্টের মার্কেটিং স্ট্র্যাটেজি? জাস্ট একটা ইউনিট নিয়ে কাজ করবে, মানে অনেকগুলো নিয়ে কাজ করলে এক একটা স্ট্র্যাটেজি অ্যানালাইসিস এক এক রকম। ক্লিয়ার? ঠিক আছে। 4 to 5 মেম্বার্স একটা গ্রুপ ফর্ম করবেন, পরে ওইটা নিয়ে শুরু করেন। এটা যাতে প্ল্যাজিয়ারিজম না হয় জিনিসটা এটা খেয়াল রাখবেন। জিনিসটা কপি পেস্ট করে এটা দিয়ে দিলেন, কোনো কিছু হলো না, তাই কিন্তু 5 জন করে দিছি সুবিধা কাজ করার জন্য যাতে জিনিসটা কাজটা ভালো হয়। কাজটা কি হবে? অথেন্টিক হতে হবে। অথেন্টিক মানে কি আপনারা কিছু নিজে ইনপুট দিচ্ছেন সেটা আমার বুঝতে হবে। খালি নেটের থেকে একটা কপি পেস্ট করে দিয়ে দিলেন ওটা কিন্তু আমি বুঝতে পারবো ইজি। কিভাবে বুঝতে পারবো? ওটা কিন্তু আমি একটা ইয়াতে দিয়ে দেব, টার্নিটিনে দিলে আপনার ওখানে আপনার প্ল্যাজিয়ারিজম রেট কোনখান থেকে কি কপি করছেন এটা সব চলে আসে। তো এখানে কিন্তু আমি 15% এই কারণে দিয়েছি, আপনাদের অ্যাটেন্ডেন্সের উপরে ওয়েট আমি কমিয়ে দিয়েছি, যেহেতু অনেকে অনলাইনে ক্লাস করে অ্যাটেন্ডেন্স আমি 5 দিয়েছি। এটার উপরে আরেকটা যেটা করবো, আমি যদি সময় পাই একটা প্রেজেন্টেশন দিব আপনাদের। আপনারা যে কি কাজটা করছেন সেই জিনিসটা আমাকে ডিসক্রাইব করবেন। তো এখন আমি জাস্ট ক্লায়েন্টের উপরে ওকে যে অ্যাসাইনমেন্টটা করছে ওটার উপরে এক্স্যাক্টলি ও কি করেছে ওই জিনিসটা একটা পাওয়ারপয়েন্ট স্লাইড বানাবে, স্লাইড বানাবে ওই জিনিসটা আমাকে এখন তো আমরা ওয়ার্ডে দেব, ওয়ার্ডে দিয়ে ক্লিপ হ্যাঁ ওই জিনিসটা হতে ধরেন আমি আপনি কাজ অবশ্যই যদি আপনি কাজ করে থাকেন তাহলে আপনি কি কাজ করছেন সেটা বলার মতো সেটা এবিলিটি আপনার থাকবে, প্রেজেন্টেবল এবিলিটি থাকবে। আপনি যদি কাজ করে থাকেন তো গ্রুপ মেম্বারস 5 জন থাকবে, সো এটা 13 তারিখের মধ্যে সাবমিট করবেন। এটা হতে পারে ফাইনালের পরে হতে পারে, ফাইনালের আগে হতে পারে। তো আমি যে অ্যাটেন্ডেন্সের 5 মার্কস আমি ধরে রাখছি ওটা আমি ধরে রাখছি আপনাদের কোয়ালিটি অফ ওয়ার্ক উপরে, ওটার উপরে আপনারা একটা প্রেজেন্টেশন করবেন। ফর্মালি প্রেসটা আসবেন, আসার পরে পাওয়ারপয়েন্ট স্লাইড থাকবে, ওই স্লাইডটা দিয়ে আপনারা কি কাজ করছেন ওই জিনিসটা আমাকে বুঝাই বলবেন। সাথে আমার কাছে সামনে রিপোর্টটা থাকবে, একটা প্রিন্টেড কপি জমা দেবেন। ঠিক আছে? ইমেল তো ফার্স্টে করবেন, ওই প্রেজেন্টেশনের দিন একটা প্রিন্টেড কপি জমা দিবেন, সেটা আমি ওখানে ইনস্ট্যান্ট মার্কিং করে প্রিভিয়াস ক্লাসে যেমন এসে গ্রুপের অফিসার স্যার একটা দিয়েছে ইনকর্পোরেশন করে একটা প্রেজেন্টেশন এবং ইনস্ট্যান্ট উনি একটা দিয়েছিলেন যে কেস স্টাডি, ওটা কেস স্টাডিটা ওই ক্লাসের মধ্যে করে আমরা প্রেজেন্ট করছি। হ্যাঁ স্যার ওইটার উপরে মার্কসটা আমারটা ছিল অপারেটর, কারণ আমারটা একটা কোম্পানি চুজ করবেন তাদের অনেক কিছু আপনি অ্যানালাইসিস করতে হবে এবং ফ্যাক্ট ফাইন্ড, মানে এই জন্য আমি আপনাদের যারা প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স থেকে কাজ করতেছেন সেই ধরনের কোম্পানি নিতে বলছি, এই কারণে তাহলে আপনারা অ্যাকচুয়াল ইনফরমেশনটা পাবেন। ইন্ডিভিজুয়ালি এটা হয়তো কি যে যে কোম্পানিতে আছে তাহলে তার সেটা রিপ্রেজেন্ট করা স্যার ইজি। এখন ধরেন স্টুডেন্ট আছে 48 জন, আমার কথা বুঝছেন, 48 জন যদি স্টুডেন্ট হয় সেক্ষেত্রে তো 48 জন এত জায়গা করে করা পসিবল না। ধরেন 40 জন এই ক্লাসের স্টুডেন্ট আছে 40 জন, তাহলে 40 জনের 8টা গ্রুপ, 8টা গ্রুপকে আমি 10 মিনিট করে সময় দিতে আমার কত 80 মিনিট সময় দরকার। কতটা বুঝছেন ব্যাপারটা? এখন আমি যদি ইন্ডিভিজুয়ালি 5 মিনিট করে মানে 2 মিনিট করে দিতে যাই তাও তো হয় না, 2 মিনিট তো কোনো প্রেজেন্টেশন দাদা যদি এক একটা কইলো না 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 ওইটা না আপনি একটা পড়ানোর গ্রুপ স্পেসিফিক কইলেও স্যার আপনি দেখবেন যদি আপনি বলেন আজকে গ্রুপ প্রেজেন্টেশন আপনি 3টা গ্রুপ পাবেন না স্যার। না পাইলে একসাথে দেয়, না আপনি না শিখতে চান না করতে চান একসাথে শুরু করুন। আমার কথা বুঝেন, টিম ওয়ার্কটা কিন্তু ইজ আ পার্ট অফ লার্নিং। কারণ আপনি কোনো কাজ কিন্তু একা করতে পারবেন না। আপনি আপনার কর্পোরেশন এসএমসি আপনি কি একা করে টিম লিড মানে একা সাথে কাজ করেন, ইউ ক্যানট ডু ওয়ার্ক। সো এই যে টিম ওয়ার্কটা এটা হচ্ছে পার্ট অফ ইওর লার্নিং, পার্ট অফ ইটস আ পার্ট অফ ইওর লার্নিং। কিরকম পার্ট অফ লার্নিং? কারণ আপনি কাজ করবেন সবাইকে নিয়ে কিন্তু কাজ করতে হবে। আপনার টিমে আন্ডারে যারা যারা আছে কেউ হয়তো ভালো কেউ খারাপ, বাট সবাইকে নিয়ে আপনি সবাই বাদ দিয়ে তো কাউকে কাজ করতে পারবেন। হয়তো আপনি একটা টিমের লিডার, আপনি একটা ম্যানেজারের পজিশনে গেলে কি আপনি কি সব কাজ ডিপার্টমেন্টে একা করেন? আপনার টিম নিয়ে আপনার কাজ করতে বিকেন্দ্রীকরণ করতে হবে। এক্স্যাক্টলি, দ্যাটস দ্য পার্ট অফ দ্য লার্নিং। শুধু শেখার জন্য শেখা না, অ্যাকচুয়াল প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন। কারণ এখানের মধ্যে ধরেন কেউ হয়তো ফাইনালাইজ করতে চাবে, কিন্তু ওরে কেমনে লাইনে আনতে হবে ওটা হচ্ছে আপনার একটা পার্ট। যা আপনি বলেন না স্যার এটাই, তো সেই জিনিসটাই আমি দেখবো যে আপনার টিমে কেমনে প্লে করেন, মানে এই আপনি কাজ করতেছেন এবং আপনি কিন্তু ক্রস ফাংশনাল ডিপার্টমেন্টে কাজ করতে দিতে পারে। আপনার যে কোনো একটা প্রজেক্ট লঞ্চ হচ্ছে বা কোনো কিছু একটা হলো, আপনাকে বলে দিচ্ছে মার্কেটিং ডিপার্টমেন্ট থেকে হিরামন দাস, ফাইন্যান্স ডিপার্টমেন্টের অমুক, প্রোডাক্ট অ্যান্ড রিসার্চ ডেভেলপমেন্ট থেকে অমুক, এইচআর থেকে অমুক, এই চারজন মিলে ক্রস ফাংশনাল একটা ডিপার্টমেন্ট আমি একটা টিম ফর্ম করে দিলাম, এটা নিয়ে আপনারা আমাকে রিপোর্টটা সাবমিট করেন। তখন তখন কি বলতে হবে যে স্যার আমার কাজটা খালি আমাকে দেন, মানবে? তো এটা আমাদের
করা হয় এই ডেফিনেটলি করতে হবে, কারণ কোম্পানিতে চলতে গেলে এটা করতে হবে মাস্ট। দ্যাটস ওয়াই আই পার্ট অফ দ্য লার্নিং সেটা, ঠিক আছে? তো আমি এই জন্য এক্সপেক্ট করে দিলাম এই জিনিসটা যে আপনারা কাজ করতেছেন এটার উপর আপনারা একটা প্রেজেন্টেশন করবেন, ধরেন 5 to 10 মিনিটস, ধরেন 2 মিনিট করে একদিন কথা বলবেন, 5 মিনিট পাবেন 2 মিনিট করে কথা বলবেন একজন। দ্যাটস দ্য পার্ট অফ দ্য কিন্তু সেক্ষেত্রে স্যার টিম যখন 5 জন আমরা টিম করলাম, 5 জনের 5টা অর্গানাইজেশন আছে, এখন একটা সমস্যা কি? 5টা অর্গানাইজেশন থাকুক না, আপনারটা নিয়ে যে আপনি করতে হবে সমস্যা নাই, আপনি ওটা জানেন না, প্রবলেম কোথায়? আপনার তো মেইন কনসেপ্ট হচ্ছে থিওরি, আপনার জিনিসটা বের করে আনতে হবে যে আমার এই জিনিসগুলো তারা করতেছে কিনা, তো সেটা নিয়ে আপনি ঘাটেন, আপনি জানেন না, আপনি এসএমসি সম্বন্ধে জানেন, আপনি লঙ্কা বাংলা সম্বন্ধে কাজ করেন, আপনি লঙ্কা বাংলা সম্বন্ধে জানেন, এটা তো আরো আপনার মানে নলেজ বাড়বে। যে আমার কি ইভেন্টসগুলো অ্যাপ্রোপ্রিয়েটলি কোম্পানি ইজ নট ইম্পর্টেন্ট, কিভাবে কি করতেছে সেটা ইম্পর্টেন্ট। আর আপনি যদি আমাকে বলেন বেক্সিল, আমি তো বেক্সিল করতে জানি, কিন্তু আমি বেক্সিল করে স্ট্র্যাটেজি অ্যানালাইসিস করতে পারবো, আমি তো সেই ডেটাটা কালেক্ট করবো, সেটাই তো আপনার স্কিল। বুঝছেন কথাটা? ইটস নট নেসেসারি আপনি ওখানেই থাকতে হবে, কারণ আপনি মার্কেট রিসার্চ যখন করবেন নট নেসেসারি আপনি সব জায়গায় আপনার সব কিছু অ্যাভেলেবল থাকে, আপনার বের করে আনাটাই হচ্ছে আপনার পারদর্শিতা। বরঞ্চ আপনি একটা ইনসাইট দিতে পারবেন, কিভাবে ইনসাইট দিতে পারবেন? সে তো ওখানে জিনিসটা ইউজ টু হয়ে গেছে, কতটা বিষয় সে ওখানে কাজ করতে করতে সে ওখানকারই ইউজ টু হয়ে গেছে, তার মাথায় কিন্তু ডিফারেন্ট থটস আসবে না। কিন্তু আপনি যখন একজন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এমপ্লয়ি, আপনি যখন একটা ব্যাংক এমপ্লয়ি, যখন তার সাথে আপনি জিনিসটা কোরিলেট করবেন, তখন বলতে পারবেন যেমন ভাই এই জিনিসটা এভাবে না করে তো আপনি এভাবে করতে পারেন, আমরা তো ব্যাংকে জিনিসটা এভাবে করি, এই জিনিসটা কিভাবে অ্যাপ্লাই করা যায় এই জায়গাটায় আরো পাঁচটা এক্স্যাক্টলি देयर इज আ ট্রান্সফার অফ নলেজ, মানে देयर ইজ সাম চেঞ্জ, আউট অফ দ্য বক্স থিংকিং আসবে, মানে কথার মধ্যে বাইরে, আর উনি তো ওই জায়গায় রিজিড স্টার্ট হয়ে গেছে, উনার কোম্পানি যা করে যেমনি করে উনি কিন্তু ওভাবেই চিন্তা করবে, ওর বাইরে ওনার খুব একটা বেশি চিন্তা আসবে না। কিন্তু আপনি যখন ব্যাংক এমপ্লয়ি, আপনি যখন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এমপ্লয়ি, তখন কিন্তু আমি চিন্তা করব আর এসএসসি করে আমরা ব্যাংকে এমনি করি, জিনিসটা এখানে এমনি করতে পারে। বা আপনি একজন মানে এমপ্লয়ি, মানে আপনাদের কি ইন্ডাস্ট্রি, আমাদের স্যার এফএমসিজি এফএমসিজি, ফাস্ট মুভিং কনজিউমার গুডস, তো সে যখন একটা ব্যাংকিং আপনার ধরেন আপনার কর্পোরেশনটা নিয়ে করলাম, তো তখন সে যখন এই ডেটটা কাজ করবে, তখন সে বলতে পারবে আমরা তো মার্কেটিং এভাবে করি, তো ব্যাংকেও তো এই জিনিসটা কাজে লাগে, ক্রস ফাংশনাল একটা চেঞ্জ বলে না, যে একসাথে গ্রুপ করে দিলে সবার মাথার জিনিসগুলো ব্রেনগুলো নলেজগুলো ট্রান্সফার হবে, এটাতে কি হবে একজনের জ্ঞান বাড়বে বাড়বে, প্লাস টিমে ওয়ার্ক করার ইয়াটা বাড়বে, আর কিছু কি পাবে স্যার। এক্স্যাক্টলি। সো 15 মার্কস আমি ওখানে রেখেছি। সো 5 মার্কস যারা, যে কেউ যদি বলে না স্যার আমি একদিন আইসা প্রেজেন্টেশন দিতে পারবো না, তাহলে তার ওই অ্যাটেন্ডেন্সের মার্কও দরকার নাই, তার ওই অ্যাসাইনমেন্টের মার্কও দরকার নেই। এমন যদি স্টুডেন্ট হয় তাহলে সে শুধু এই যে পাস মার্ক দিয়ে সার্টিফিকেট নিয়ে চলে যাবে, দ্যাটস আপ টু ইউ। গট দ্য পয়েন্ট? ঠিক আছে কিনা? আমার লজিক ঠিক আছে? কেউ যদি একদিনের জন্য এসে সময় না দিতে পারে সারা 6 মাসের মধ্যে, সারা মাস আসতে বলি না, কিন্তু একদিন যদি এসে প্রেজেন্টেশনটা না করতে পারে, তাহলে ওই স্টুডেন্ট শুধু পাস মার্ক নিয়ে বের হয়ে যায়, তার সার্টিফিকেট হবে, ওটা নিয়ে বের, ওটা নিয়ে সন্তুষ্ট থাকবে। কেউ যদি ভালো রেট পেতে চায় এই ক্যাটাগরিতে, এর বা এর মধ্যে, তাহলে তাকে অ্যাপ্লিকেশন দিতে হবে, না দিতে পারলে আমি সরি, টাইমিং আছে অবশ্যই। ঠিক আছে? তাহলে তাদের জন্য ইনজাস্টিস করা হচ্ছে, যারা এখানে রেগুলার আসতেছে, যারা এফোর্ট দিতেছে, সময় দিতেছে, পরিশ্রম দিতেছে, শেখার চেষ্টা করতেছে। সিম্পল, আমার খুব ফেয়ার এন্ড জাস্টিস, সেটাই আমি খুব ফেয়ার ট্রিটমেন্ট করব। তারা আমরা যারা পরিশ্রম করতেছি আসতেছি, তারা আসতেছে না, কেউ যদি একদিন আসতে না পারে তাহলে ভাই আমার মতো যে শুধু পাস মার্ক নিয়ে আপনি সার্টিফিকেট নিয়ে যাবেন, দ্যাটস আপ টু ইউ, সিম্পল অ্যাজ দ্যাট, রাইট? সো আপনারা এটা দেওয়া সাবমিট করেন। সো এটা আমি হয়তো ফাইনালের পরে বা ফাইনালের পরে চাচ্ছি না, ফাইনালের আগেই চাচ্ছি। তো 13 তারিখে যদি সাবমিট করে ফেলেন তাহলে এর মধ্যে একটা প্রেজেন্টেশন আমরা নিয়ে নিলাম, বা ফাইনালের পরে হলে আপনাদের পরেই হবে 15 তারিখ থেকে ফাইনাল শুরু। হ্যাঁ, তাহলে আমাদের একটু বার্ডেনটা কম হলো, কারণ এর আগে অনেক প্রেশার থাকবে, বিভিন্ন সাবজেক্টের একটা প্রেশার থাকবে। সো ফাইনালের পরে আপনারা একটা প্রেজেন্টেশন দিলেন, প্রেজেন্টেশন ফাইনালের পরে ক্লাসও থাকবে না, এই থাকবে না, রুম আমরা খালি পাবো। আগে ভাই চ্যাপ্টার শেষ করি, তারপর সাজেশন, আগেই আসলে আপনি সাজেশন নিয়ে শিখেন, আমি কি বুঝতেছি এটা বুঝেন, একটা সময় রিয়ালাইজ করবেন জ্ঞানের মূল্য সব জায়গায় আছে, বুঝেন নাই? সার্টিফিকেটের মূল্য সব জায়গায় নাই। আপনি যদি কাজ জানেন সেটার মূল্য সব জায়গায় আছে, সার্টিফিকেটের মূল্য সব জায়গায় নাই। এটা মজার বিষয় হয়েছে স্যার, একটা টিএসও নিয়োগের সময় স্যার থাকার সৌভাগ্য হয়েছে। আচ্ছা, ডিরেক্টলি ঢাকা ইউনিভার্সিটি থেকে পাস। হ্যাঁ, ট্রেড রিসার্চ অফিসার, হ্যাঁ বলুন। তার ফিডব্যাক পাওয়ার পরে তাকে তো নিতেই পারেনি আর কি স্যার। কিছু জানা না। কিছু জানেন না? আচ্ছা, যাই হোক, whatever। পাস করার পরে 3 বছর উনি এসেছিলেন তারপরে স্যার যারা
শিখেছি না আমাদের স্ট্র্যাটেজি ম্যানেজমেন্ট শিখে নেবে অনেক। যে লং টার্ম বললাম আমার যেভাবে কাছে আসছে। আন্তর্জাতিক সবচেয়ে ভাষে কেউ জিজ্ঞেস করলে আপনি যে এটা কিভাবে আছে তখন আপনার কথা বলে বলে সার্চ শিখে নিচ্ছি আচ্ছা লেটস গেট ব্যাক টু দ্য টপিক তাহলে আমরা কোন ছিলাম আমরা ছিলাম চ্যাপ্টার 2 তে কম্পিউটার অ্যানালাইসিস শেষ স্ট্র্যাটেজি গ্রুপস করেছি তাই না এগুলো কম্পিউটার সাবজেক্ট চ্যাপ্টার 2 মনে শেষ করেছি আমরা রাইট চ্যাপ্টার 2 শেষ করেছি না আমাদের কি ছিল এখন কত নম্বর স্লাইডে এনভায়রনমেন্টাল অ্যানালাইসিস লাইক নাম্বার 30 কি 30 হ্যাঁ না এরপরে তো আপনি আসেন নাই লাস্ট ক্লাসে তো আপনি আসেন নাই আসছিলেন না না কত ক্লাস আসছে হ্যাঁ, তো ওই ক্লাসে কভার হয়েছে আরো ওই ক্লাসে আমরা এই যে কম্পিউটার ফিউচার স্ট্র্যাটেজিজ এগুলো করেছি স্পেসিফিকেশনস এগুলো করেছি সাইকেলে তো মার্কেট অ্যানালাইসিস অ্যাকচুয়াল পোটেনশিয়াল মার্কেট সাইজ ট্রেন্ডস এগুলো হয়েছে ডাইমেনশনস অফ মার্কেট অ্যানালাইসিস আপনার মানে লাস্ট ক্লাস আসেন নাই রাইট মাইক্রো আপনি কোন পর্যন্ত দেখছিলেন মাইক্রো এনভায়রনমেন্টাল অ্যানালাইসিস তাই না তো মাইক্রো চ্যাপ্টার 31 পর্যন্ত আমরা শেষ করছিলাম আপনাদের সাথে তাহলে আমি একটু ব্রিফে বলে দেই হ্যাঁ এখান থেকে ম্যাক্রো এনভায়রনমেন্টাল হচ্ছে ওয়াইডার যেটা আমরা সবকিছু বড় পরিসরে চিন্তা করা হয় ম্যাক্রো পলিটিক্যাল ইকোনমিক্যাল সোশ্যাল লিগ্যাল যেগুলো হচ্ছে আপনার ওয়াইড ম্যাক্রো যেটা হ্যাঁ যেরকম আপনার কি পলিটিক্যাল ইকোনমিক্যাল সোশ্যাল ইকোনমিক মানে আপনার কোম্পানির বাইরে যে জিনিসগুলো সেগুলো হচ্ছে ম্যাক্রো এনভায়রনমেন্টাল অ্যানালাইসিস ঠিক আছে যেরকম আপনার পলিটিক্যাল আছে 32 নম্বর সাইডে দেখেন পলিটিক্যাল ইকোনমিক সোশ্যাল এন্ড টেকনোলজিক্যাল এই যে জিনিসগুলো এগুলো কি ম্যাক্রো এটা ওয়াইডার ফরম্যাট পুরো কান্ট্রি ওয়াইজ তাই না এই ব্রড পার্সপেক্টিভে যে জিনিসটা চিন্তা করি সেটা হচ্ছে আমাদের কি ম্যাক্রো ম্যাক্রো মানে কি ব্রড হোল বুঝতে পারছেন যেরকম আপনার পলিটিক্যাল অর লিগ্যাল ইস্যুস ইকোনমিক সোশ্যাল টেকনোলজি এগুলো যখন কান্ট্রি ওয়াইড আপনি চিন্তা করবেন বা ওয়ার্ল্ড ওয়াইড চিন্তা করবেন সেই জিনিসগুলো হচ্ছে আপনার ব্রড তারপরে আপনার আসছে কম্পিটিটিভ অ্যানালাইসিস আমরা 5 কোর্সেস দেখেছিলাম 32 অবস্থায় 5 কোর্সেসের মধ্যে আমরা কিছু স্ট্র্যাটেজি গ্রুপসও দেখেছি হ্যাঁ স্ট্র্যাটেজি গ্রুপসটা আমরা কিভাবে ফর্ম করি সাইজ অফ দ্য কোম্পানি দিয়ে ফর্ম করি কোম্পানির অ্যাসেটস স্কিলস স্কোপ অফ দ্য অপারেশন ব্রেডথ অফ দ্য প্রোডাক্ট রেঞ্জ চয়েস অফ ডিস্ট্রিবিউশন চ্যানেল রিলেটিভ প্রোডাক্ট কোয়ালিটি এন্ড ব্র্যান্ডিং কিছু আমরা কিন্তু স্ট্র্যাটেজি গ্রুপ করি যেরকম গাড়ির মার্কেটে যদি আমরা স্ট্র্যাটেজি গ্রুপ করি BMW Audi Mercedes এটা একটা কি স্ট্র্যাটেজি গ্রুপ কেন এদের কাস্টমার প্রাইস রেঞ্জ সাইজ মার্কেট সাইজ সবগুলো কি সিমিলার আবার আমি যদি আরেকটা ধরি টয়োটা মিৎসুবিশি নিশান ঠিক আছে এগুলা কিন্তু আবার আরেকটা রেঞ্জ ঠিক কি না এদের স্ট্র্যাটেজি গ্রুপগুলো আছে টয়োটা মিৎসুবিশি নিশান হন্ডা তাহলে এরা হচ্ছে কি মিড সেগমেন্টে পড়ে আর হায়ার সেগমেন্টে কি BMW মার্সিডিজ পোরশে এই সেগমেন্টে যেটা পড়ে তাই না আবার আরেকটা লোয়ার সেগমেন্টে কি আছে টাটা চাইনিজ গাড়িগুলো আছে টাটা প্রোটন হ্যাঁ ওই হ্যাং ফ্যাং অনেক কিছু আছে জেড শেন এই ধরনের বেশি হ্যাঁ তো এগুলো কি এগুলো হচ্ছে স্ট্র্যাটেজি গ্রুপস বলা হয় যেরকম পরে ডাটাতে দেখেন স্লাইডটাতে পড়া হয়েছে স্কোপ অফ অপারেশনস এবং প্রাইস রিলেটেড স্ট্র্যাটেজি গ্রুপ করা হয়েছে স্ট্র্যাটেজি গ্রুপ কি ইজি জেট গো রাইনার এন্ড দেবনিয়া এটা হচ্ছে আপনার একদম কি এগুলো হচ্ছে কস্ট এফেক্টিভ এয়ারলাইন্স না বাজেট এয়ারলাইন্স বলে এগুলো একদম খুবই অল্প সময় শান্ত ডোমেস্টিক এটা আবার ব্রিটেনে ইয়ার হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল বাট মিড রেঞ্জ আর হাই রেঞ্জে কি আছে ব্রিটিশ এয়ারওয়েজ KLM এয়ার ফ্রান্স এগুলো একদম কি টপ নচ খুব হাই সার্ভিস inexpensive so these are the strategic groups based on price and scope of operations দেখেন এই যে ইজি জেট গো রাইনার এন্ড দেবনিয়া হচ্ছে রিজিয়নাল মানে এটা হচ্ছে আপনার ডোমেস্টিক এয়ারলাইন্স আবার মিডে যখন যাবেন ব্রিটানিয়া ইয়ার 2000 এগুলো হচ্ছে সাধারণত ডোমেস্টিক আছে ইন্টারন্যাশনাল আছে আর ব্রিটিশ এয়ারওয়েজ KLM এন্ড এয়ার ফ্রান্স হচ্ছে কমপ্লিটলি গ্লোবাল ইন্টারন্যাশনাল এবং প্রাইসেস ভেরি হাই এটার উপর বেস করে একটা স্ট্র্যাটেজি গ্রুপ ফর্ম করা হয়েছে বুঝতে পারছেন আমরা কিন্তু এইটা চ্যাপ্টার শেষ করছি কম্পিটিটরস কারেন্ট অ্যাসেটস এন্ড এটা দেখে নেবেন আপনারা ক্যাপাবিলিটিস কি কম্পিটিটরস ক্যাপাবিলিটিস এর মধ্যে আমাদের কি কি দেখতে হবে কম্পিটিটরস ক্যাপাবিলিটিস এর মধ্যে ম্যানেজমেন্ট ক্যাপাবিলিটিস তারা কিভাবে ম্যানেজ করে তাদের বিভিন্ন অর্গানাইজেশন সেটা আমরা দেখব মার্কেটিং ক্যাপাবিলিটিস কি কম্পিটিটরের মার্কেটিং ক্যাপাবিলিটিস কি আছে সেটার উপর বেস করে উই উইল ডিজাইন আওয়ার মার্কেটিং ক্যাপাবিলিটিস কারণ তাদের উপর বেস করে আমরা দেখতে হবে যে তাদের কি নাই আমাদের কি আছে সো কম্পিটিটিভ অ্যাডভান্টেজটা ওভাবে শেষ করতে হবে বেসড অন দা মার্কেটিং ক্যাপাবিলিটিস বুঝতে পারছেন তারপরে বলতেছে যে আপনার ইনোভেশন ক্যাপাবিলিটিস হোয়াট আর ইওর ইনোভেশন ক্যাপাবিলিটিস তো ইনোভেশন ক্যাপাবিলিটিস গুলোতে হচ্ছে
আপনি কিভাবে ইনোভেট করতেছেন সেটার উপরে ডিপেন্ড করবে হোয়াট আর ইউর ইনোভেশন ক্যাপাবিলিটিস দেন প্রোডাকশন ক্যাপাবিলিটিস এন্ড ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটিস ঠিক আছে এই মেইনলি পাঁচটা ক্যাপাবিলিটিস আদার শেষ হবে তাহলে পাঁচটা কি কি দেখলাম ম্যানেজমেন্ট তাদের মার্কেটিং তারা কিভাবে ইনোভেশন করে তাদের প্রোডাকশন এবং তাদের ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটিস কম্পিটিটরের এই পাঁচটা ক্যাপাবিলিটিস অ্যানালাইসিস করলে আমাদের কি মার্কেটের ব্যাপারে আইডিয়াস হবে তাই না এই জিনিসগুলো থেকে আমরা উইল কি আমরা তথ্য নিতে পারবো এবং উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড বুঝতে পারছি তাহলে কম্পিটিটরস ফিউচার স্ট্র্যাটেজিজ এন্ড রিঅ্যাকশনস তাহলে কম্পিটিটরস ফিউচার স্ট্র্যাটেজিজ কি সার্টেন রিটালিয়েশন তারা কি আমাদের বিপরীতে তারা কি করতে পারে ফেলিয়ার টু রিঅ্যাক্ট তারা একটা পদক্ষেপ নিল আমরা পদক্ষেপটা নিতে পারলাম না স্পেসিফিক রিঅ্যাকশনস কোন যাতে আমরা কিভাবে কি রিঅ্যাক্ট করব এন্ড ইনকনসিস্টেন্ট রিঅ্যাকশনস অন্যান্য সময় দেখা যায় যে তাদের সাথে সামঞ্জস্যপূর্ণ হলো না আমি খুব বেশি সময় দিতে পারছি না বিকজ অলরেডি এই ক্লাসটা আমি নিয়েছি সো আমাদের ফাইনাল সিলেবাস শেষ করতে হবে এর জন্য আমি খুব দ্রুত জিনিসটাকে মুভ করতেছি তো আপনারা যদি পরে না বুঝলে আমার ক্লাস ইয়াতে এসে আমি এক্সপ্লেইন করব প্রবলেমস ইন আইডেন্টিফাই কম্পিটিটরস তো কম্পিটিটর অ্যানালাইসিস খুব ইম্পর্টেন্ট আপনার স্ট্র্যাটেজিক অ্যানালাইসিসের ক্ষেত্রে আপনি কম্পিটিটর অ্যানালাইসিস যদি আপনি ঠিকভাবে করতে না পারেন ইট উইল বি আ চ্যালেঞ্জ ফর ইউ ঠিক আছে তো এই জিনিসটা আপনাকে বুঝতে হবে যে উই হ্যাভ টু বি কনসিডার দ্যাট চ্যালেঞ্জ সবসময় ওভারলুকিং স্মলার কম্পিটিটরস বাই প্লেসিং টু মাচ এমফাসিস অন লার্জ ভিজিবল কম্পিটিটরস তার মানে সবসময় যে লার্জের উপরে কম্পিটিট করবেন সেটা না অনেক সময় আপনার যে জুনিয়র মানে একদম নতুন কম্পিটিটর বা একদম স্মল কম্পিটিটরস তাদের উপরেও ফোকাস করা লাগবে ফোকাসিং অন এস্টাবলিশড কম্পিটিটরস এন্ড ইগনোরিং পটেনশিয়াল নিউ এন্ট্রান্টস আমরা দেখা গেল সবসময় আমরা যারা এস্টাবলিশড আছে মার্কেটে তাদেরকে নিয়ে পড়ে আছি কিন্তু নতুন যারা আসছে তাদেরকে নিয়ে কোনো মাথা না একটা নতুন এসেও তো মার্কেট চেঞ্জ করে ফেলতে পারে নতুন একটা ইনোভেটিভ প্রোডাক্ট নিয়ে আসলে দেখা গেল আমাদের সবার 12টা বাজে দিল এস্টাবলিশ মার্কেট বুঝতে পারেন না সো ওই জিনিসটাকে আমাদের ফোকাস করতে হবে এই ধরনের প্রবলেমসগুলো হয় সাধারণত আমরা আইডেন্টিফাই করতে পারি না বা কমপ্লিট করতে পারি না তারপরে যেটা বলছে কনসেন্ট্রেটিং অন কারেন্ট ডোমেস্টিক কম্পিটিটরস এন্ড ডিসরিগার্ডিং ইন্টারন্যাশনাল কম্পিটিটরস হু কুড পসিবিলিটি এন্টার দ্য মার্কেট এবং পটেনশিয়াল যারা মার্কেটে ভবিষ্যতে এন্টার করতে পারে সেটা নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে এখন হয়তো আমার ডিরেক্ট কম্পিটিটর না ইনডিরেক্ট কম্পিটিটর কিন্তু ইন ফিউচারে যে সে আমার ডিরেক্ট কম্পিটিটর হয়ে গেল না হতে পারে এখন সে বাইকের যন্ত্রাংশ বানায় সে আমার ইনডিরেক্ট কম্পিটিটর কিন্তু একসময় দেখা গেল সে পুরো বাইক মোটরসাইকেল বানানো শুরু করছে বুঝতে পারেন তাদের নিয়ে আমার ভাবতে হবে দ্য কম্পিটিটিভ ইন্টেলিজেন্স সাইকেল তাহলে কি কি আছে দেখেন প্ল্যানিং এন্ড ডিরেকশন ফার্স্ট অফ অল আপনার প্ল্যানিং এন্ড ডিরেকশন করতে হবে তারপর হচ্ছে আপনার কালেকশন করতে হবে অ্যানালাইসিস এন্ড ডিসেমিনেশন ফার্স্ট স্টেপ প্ল্যান করবেন কিভাবে আপনি কম্পিটিটর অ্যানালাইসিসটা আপনি করবেন কাদের কিনে অ্যানালাইসিসটা করবেন যারা আপনার কনসার্ন established competitors new entrants যারা অলরেডি স্মল এন্ট্রেন্টস যারা অলরেডি মার্কেটে আছে ছোট কম্পিটিটর সবাইকে নিয়ে আপনার ভাবতে হবে সেটা হচ্ছে প্ল্যানিং এন্ড ডিরেকশন তারপর হচ্ছে আপনার কালেকশন যেটা আপনার কালেক্ট করতে হবে তাদের ছোট কম্পিটিটর হোক এস্টাবলিশড হোক মার্কেট লিডার হোক বা নিউ এন্ট্রেন্ট হোক যেটাই হোক বা পটেনশিয়াল কম্পিটিটর যারা মার্কেটে ঢুকতে পারে তো সবাইকে নিয়ে আপনার চিন্তা করে আপনি সেই কালেকশন করতে হবে এটা কালেকশন করতে হবে কালেকশন করার পর অ্যানালাইসিস বিশ্লেষণ আমি তো এবার মানে ডেটা কালেক্ট করলাম ডেটা কালেক্ট করার পরে তো অ্যানালাইসিস করব কেন টু গেট দ্য ইনফরমেশন রাইট মার্কেট রিসার্চ আমরা যেটা করেছি করার পর ডিসেমিনেশন মানে সেটা সবার মাধ্যমে আমার কোম্পানির কাছে সবার মাধ্যমে বলতে সবাই না আমার কোম্পানির সকল ডিপার্টমেন্টের কাছে জানাইতে হবে কম্পিউটারে এটা করছে আমরা কি কি করতে পারি ডিসেমিনেট করা যাতে জিনিসটাকে ইনফরমেশনটাকে প্রচার করা বা তথ্যটাকে পাস করা বুঝতে পারছেন কম্পিউটার অ্যানালাইসিস কম্পিউটার ইন্টেলিজেন্স সাইকেল তেতালি সেটা বলছে এবার আসলে মার্কেট অ্যানালাইসিস তো মার্কেট অ্যানালাইসিস কি বলছে এতক্ষণ আমরা কোথায় ছিলাম কম্পিটিটর অ্যানালাইসিস তাই না এবার আসছি আমরা কোথায় মার্কেট অ্যানালাইসিস মার্কেট অ্যানালাইসিস কি বলছে মার্কেট অ্যানালাইসিস will be made up of range of factors relevant to the particular situation under review but would normally include the following areas তাহলে কি কি অ্যানালাইজ করতে হবে আমরা দেখেন মার্কেট অ্যানালাইসিস অ্যাকচুয়াল এন্ড পটেনশিয়াল মার্কেট সাইজটাকে আগে তার মানে এখন অ্যাকচুয়াল কি অবস্থায় আছে এবং এই মার্কেটটা পরিধিটা কতখানি বাড়তে পারে ঠিক কি না অনলাইন শপিং ইন্টারনেট অনলাইন শপিং যেটা হচ্ছে অনলাইন মার্কেট প্লেস সেটা আপনারা কি মনে করেন এখন অ্যাকচুয়াল সাইজ কি আছে এবং ভবিষ্যতে কি হবে দিন দিন কি বাড়তেছে না বাড়তেছে তাহলে বাড়বে না তাহলে ওভাবেই তো আপনার সবকিছু যদি আপনি ব্রিক অ্যান্ড মর্টার করেন ব্রিক অ্যান্ড মর্টার বলতে ফিজিক্যাল স্টোর দিয়ে কি এখন আপনি যদি ডিপেন্ডেন্ট হন তাহলে কি হবে আপনাকে কি আসতে হবে অনলাইন প্ল্যাটফর্মে আসতে হবে
আপনি যদি ব্যবসার সুফল ধরে রাখতে চান, ব্যবসার সাকসেস ধরে রাখতে চান, মোর কাস্টমার রিচ করতে চান, ডিস্ট্রিবিউশন মেইনটেইন করতে চান, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? অনলাইনে আসতে হবে। কি ঠিক কি না? Estimating the total sales in the market allows the organization to evaluate the realism of particular market share objectives. Identifying the key sub-markets of this market and potential areas of growth is crucial to developing a marketing strategy as establishing areas are in decline. তাহলে দেখা গেল আমি আমার এসএমসি এর প্রোডাক্টটা সেল করতে সোর্স লাইন শুধু রিটেলারের মাধ্যমে, ক্ষুদ্র বিক্রেতা আছে, ক্ষুদ্র বিক্রেতা যারা তাদের মাধ্যমে, রিটেলারের মাধ্যমে। বাট এখন সবাই কোথায় আসছে? অনলাইন সেলসের মাধ্যমে, তাই না? তাহলে কি এসএমসি কি করতে পারে না একটা অনলাইন সেলসের মাধ্যম, যেখান থেকে কাস্টমার ডিরেক্টলি অর্ডার করতে পারবে, কেউ বাল্কে চিনলে বাল্কে পাবে, ডিরেক্ট সেটা করতে পারে কি পারে না বলেন? হ্যাঁ, ওটা তোমরা আসবে সম্ভব কিনা? অবশ্যই সম্ভব, 100% সম্ভব। আমরা যদি ই ভ্যালির মাধ্যমে অনলাইনে সেল করতে পারি, তো ওয়াই নট এসএমসি ডিরেক্টলি কেন তারা অনলাইনে কাস্টমার কাছে সেল করতে পারবে না? কুরিয়ার তোমরা এই জিনিসটা কি আসলে তার মানে এসএমসি ওয়ান অফ দ্য ক্রাইটেরিয়া, তারা এখন অ্যাকচুয়াল এন্ড পটেনশিয়াল মার্কেট সাইজটা বুঝে তাদের কিন্তু কি এই ফিউচার অ্যান্টিসিপেশনটা করে তাদেরকে এই পদক্ষেপটা কিন্তু নিতে হবে। হবে কি হবে না বলেন? অবশ্যই প্রেসক্রিপশন পয়েন্ট হ্যাজ অলরেডি স্টার্টেড। তাদের এখন অনলাইনে ওষুধ অর্ডার করা যায়, অনলাইনে ওষুধ অর্ডার করে দিবেন, তারা আপনাকে ডিরেক্ট ডেলিভারি করে দিবে। হ্যাঁ, সো গট দ্য পয়েন্ট। প্রেসক্রিপশন যদি পয়েন্ট করতে পারে তো ওয়াই নট এসএমসি? কি সবসময় ফিজিক্যাল স্টোর যে লাগবে নট নেসেসারি। যদিও এসএমসি ডিরেক্ট মার্কেটিং করে না, আই নো এসএমসি তো ডিরেক্ট কোনো সেল করে না, ডিরেক্ট সেলস আছে এসএমসি, এসএমসি ডিরেক্ট সেলস আছে, কাস্টমার লেভেলে কাস্টমার লেভেল ডিরেক্ট সেলস আছে, তাহলে ডেফিনেটলি ক্যাশ অন ডেলিভারি এক্স্যাক্টলি তাহলে ওয়াই নট অনলাইন? সো অনলাইন ইজ আ কি একটা পুরো একটা ইনএভিটেবল হয়ে গেছে। ইনএভিটেবল মানে অপরিহার্য হয়ে গিয়েছে, বুঝেছেন? ব্যাংকিং কি এখন শুধু কি ওই ব্রাঞ্চে যে ব্যাংকিং অ্যানালিসিস আছে সব অনলাইন ব্যাংকিং, ডিজিটাল ট্রানজাকশন, অ্যাপস আছে কিছু অ্যাপস যে আপনার অনলাইন ব্যাংকিং দিয়ে এটা আমি ব্যাংক ব্যাংকিং করি, আজকে অ্যাপ দিয়ে আমি পার ডে 10 লাখ টাকা ট্রান্সফার করতে পারি। আমি এখানে বসে 10 লাখ টাকা আজকে ফ্রাইডে, আই ডোন্ট কেয়ার যে আমার অ্যাপস ধরবেন যা আছে আমার এখানে এই মোবাইল থেকে আজকে ফ্রাইডে আমার 10 লক্ষ টাকা একজনকে পেমেন্ট করতে হবে, আই ডোন্ট কেয়ার। I don't even bother আজকে ফ্রাইডে না স্যাটারডে নাকি রাত 9টা বাজে না 9টা বাজে, I don't care। আমার ট্রানজাকশন করতে হবে, আমার যদি পেমেন্ট করতে হবে, আমি এখানে বসে জাস্ট উইথ দ্য হেল্প অফ ইন্টারনেট I can make a transaction of 10 lakhs per day with this thing. বিশাল। So how? This has already been transferred. So market, actual market and potential market size বুঝতে হবে। যদি আইনালিসিস যদি বসে থাকে গ্লোবালি যদি সেটা না করে, তাহলে there will be will perish। আমরা স্যার আগে স্ট্যাটাসারে ছিলাম, হ্যাঁ স্ট্যাটাসারে একটা ট্রেনিং করতাম, হ্যাঁ তখন তারা বলতো কি যে একটা সময় দেখবেন ব্যাংকের ভিতরে কাস্টমার গেছে, যাওয়ার পর দেখছে কাউন্টারে কোনো লোক নাই, ব্রাঞ্চে কোনো লোক নাই। আমি যাবো কাউন্টার এক লাইন ধরে দাঁড়ায় টাকা ট্রান্সফার বলছে করছি কি যে ব্যাংকার কোনো ব্যাংকার পাচ্ছে না, কি ব্যাপার এখানে কি ব্যাংক খালি কেন নাই কেন? ওরা দেখা যায় ওই ভিতর থেকে একটা টিচিং করতে একটা লোক আসতেছে, একটা স্যার কি আছে এখানে কোনো লোক নাই, আমি টাকা তুলবো, টাকা নিয়ে করবো, আচ্ছা ঠিক আছে, পরে একটা ফর্ম ধরাই দিলেন, ওই ফর্মটা ফিল আপ করে স্যার চলে যান, আপনি মানে ব্যাংকে কোনো ট্রানজাকশন হবে না, সব অনলাইন সবাই ব্যাংকে জানেন ওই ব্যাংকে কিছু জানেন ব্যাংকে ব্রাঞ্চে শুধু সিকিউরিটি গার্ড ছাড়া রাইট স্যার ওইটাই বলতে বলি মানে কেন থাকবে না? কারণ মানি উইল বি ডিজিটালাইজড, কোনো হার্ড ফর্মে মানি থাকবে না, টাকা নোটের নোট থাকবে, নোটের ব্যবস্থা সবকিছু হয়ে যাবে ডিজিটাল ট্রানজাকশন। এক সময় যে আমরা টাকা নোট এক্সচেঞ্জ করি না, এই নোট থাকবে না, সবকিছু ডিজিটালাইজ, কার্ড, কারেন্সি, মোবাইল, ওয়ালেট, এই সেই বাংলাদেশের বিটকয়েন চলে আসছে শেয়ার করেছে আমি স্যার ইংরেজিতে জব নিলাম, আমি স্যারের তো মালিক। আমি তখন 2003 সালে আপনার এই রেডিকেশ কার্ড একটা কার্ড আসে বাংলাদেশে, জনতা ব্যাংকের মাধ্যমে কার্ডটা এস্টাবলিশ করে মার্কেটে। আমি ওই কার্ডে কাজ করি, প্লাস্টিক মানি। আমি ওখানে সিভি দেওয়ার পরে স্যার বলো যে এই যে কী কাজে বলে, আমি বললাম স্যারকে সেফটি কভারেজ আপনাকে জান থেকে সেফটি সেভ করবে, তারপর গ্যাস ক্যারি করতে সিকিউরিটি দিবে, এভাবে তাকে বুঝালাম বুঝলেন ডান। হ্যাঁ তাকে বুঝালাম যে আপনার এই প্লাস্টিক মানিতে আপনার অনেক সেভ হচ্ছে, সেটা আজকে তো সেটা ভবিষ্যৎ আছে, এই প্লাস্টিক মানি আমি সব ভাবি জানি সেটাই হয় ওভার টাইম তাই এবার দেখেন মার্কেট অ্যানালাইসিস আমরা ব্যাক করি, ট্রেন্ডস কি বলতেছে, অ্যানালাইজিং জেনারেল ট্রেন্ডস ইন দ্য মার্কেট আইডেন্টিফাইজ দ্য চেঞ্জেস দ্যাট হ্যাভ অ্যাকচুয়ালি টেকেন প্লেস। This can help to uncover the reasons for these changes and expose the critical drivers underlying a market. তাহলে বলতেছে ট্রেন্ডস আমাদের কি বুঝতে হবে, রাইট? যে ট্রেন্ডসটা কি হচ্ছে, what is happening in the trends, তার মানে যে আইডেন্টিফাইজ কি কি চেঞ্জেস গুলো আসছে, লাইক what are the changes going on, কি ট্রেন্ডসটা কিন্তু আমরা বুঝতে হবে, বিগত 5 বছরে কি কি চেঞ্জ হয়েছে সেই জিনিসগুলোকে আমরা
অ্যানালাইসিস করতে হবে। আপনি যদি মার্কেট অ্যানালাইসিস করতে চান তাহলে আপনার অ্যাকচুয়াল এন্ড পটেনশিয়াল সাইজ বোঝার সাথে সাথে আপনার ট্রেন্ডটা কি, বর্তমান কি হারে জিনিসটা বাড়তেছে ট্রেন্ডটা, সেই ট্রেন্ডটা কিন্তু আপনার ধরে রাখতে হবে। তারপরে আসে ডাইমেনশনস অফ মার্কেট অ্যানালাইসিস। কোন কোন ডাইমেনশনগুলো আমরা কনসিডার করব মার্কেট অ্যানালাইসিসের ক্ষেত্রে? This varies somewhat according to the context. However, the following are often included. That কি ফার্স্ট হচ্ছে অ্যাকচুয়াল এন্ড পটেনশিয়াল মার্কেট সাইজ। কি আছে অ্যাকচুয়াল, কি আছে এন্ড পটেনশিয়াল, কি কতটুকু হতে পারে মার্কেট সাইজটা। মার্কেট গ্রোথ পিরিয়ড, মার্কেটটা কি গ্রেডে গ্রো করতেছে। তারপর হচ্ছে মার্কেট প্রফিটেবিলিটি, মার্কেটের প্রফিট কেমন হচ্ছে। মার্কেটটা কি পটেনশিয়াল, এই মার্কেটে ইনভেস্ট করলে কি প্রফিটেবিলিটি ভবিষ্যতে বাড়বে, এটা কি করা উচিত কিনা। কস্ট স্ট্রাকচার, এই মার্কেটে ব্যবসা করতে গেলে কস্ট স্ট্রাকচারটা কেমন। সো অনলাইনে যখন ট্রান্সফার হবে কস্ট স্ট্রাকচারটা কিন্তু অনেকটাই কমে যায়, তাই না। ফিজিক্যাল স্টোরের চেয়ে, ফিজিক্যাল এক্সিস্টেন্সের চেয়ে অনলাইন এক্সিস্টেন্সে কম্পারেটিভলি অনেক চিপার এবং কস্ট এফেক্টিভ, ঠিক না। বাট অ্যাজ ওয়েল অ্যাজ আবার অন দ্য আদার হ্যান্ড রিচ অনেক বেশি, ডিস্ট্রিবিউশনটা অনেক বেশি, তাই না। আপনি অনলাইনে একটা অ্যাপ করলে সারা বাংলাদেশে কাস্টমার কিন্তু আপনি সার্ভ করতে পারছেন, কিন্তু আপনি ব্যাংকিং চিন্তা করেন সারা বাংলাদেশে কাস্টমার সার্ভ করতে হলে আপনার কতগুলো ব্রাঞ্চ, কতগুলো এমপ্লয়ি মেইনটেইন করতে হচ্ছে। ডু ইউ হ্যাভ এভার থিংক অফ দ্যাট? বাংলাদেশে আপনি জাস্ট একটা অ্যাপসের মাধ্যমে 16 কোটি জনগণের কাছে রিচ করতে পারেন, কিন্তু 16 কোটি জনগণ যদি আপনি মানে ব্রাঞ্চের মাধ্যমে রিচ করতে চান তাহলে কতগুলো শত শত ব্রাঞ্চ খুলতে হবে, কত কস্টলি হবে, কতগুলো এমপ্লয়ি রাখতে হবে। আর অ্যাপস দিয়ে আপনি সারা বাংলাদেশের মানুষের কাছে সহজে একটা জাস্ট অ্যাপস ডাউনলোড করো, পয়লা বাসে এখান থেকে করো। সো কস্ট এফেক্টিভ এন্ড ইজি টু রিচ। ওয়াই এক্স্যাক্টলি হাতের মধ্যে অনলাইন ব্যাংকিং। ডিস্ট্রিবিউশন সিস্টেমস বলতে না বলতেই যে ডিস্ট্রিবিউশন যেটা বললাম যে রিচ অনেক বড় রিচ, তাই না। অনলাইন প্ল্যাটফর্মে অনেক বড় রিচ। ট্রেন্ডস এন্ড ডেভেলপমেন্ট, আমি কিন্তু অনলাইনের কথা বলছি জাস্ট টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ট্রেন্ডস। এখন প্রত্যেকটা বিজনেসে এখন ট্রেন্ড কি, ট্রেন্ড ইজ টুয়ার্ডস দ্য অনলাইন, তাই না। অনলাইনের দিকে সবাই চলতেছে। সো এটাই হচ্ছে কি ট্রেন্ড। তাহলে ডিস্ট্রিবিউশন সিস্টেম অনলাইনে আমরা অনেক বেশি করতে পারতেছি। ট্রেন্ডস এন্ড ডেভেলপমেন্টস, ফাইনালি কি সাকসেস ফ্যাক্টরস। তাহলে কি সাকসেস ফ্যাক্টরস, আমরা যদি বিভিন্ন স্টার্টআপ কোম্পানিজ দেখি, পাঠাও থেকে শুরু করে উবার থেকে শুরু ফুড পান্ডা, দে আর সাকসেসফুল কিভাবে, অনলাইনের মাধ্যমে, তাই না। ওরা তো ইনসেপশনটাই হচ্ছে, ওদের শুরুটাই হচ্ছে অনলাইনের মাধ্যমে, অ্যাপসের মাধ্যমে, তাই না। তো এদের সাকসেস ফ্যাক্টরটা অনেক ভালো। তারপরে অন্যান্য গতানুগতিক যে বিজনেস আছে, ব্যাংকিং বলেন, এফএমসিজি বলেন, যাই বলেন, সবকিছু কি অনলাইন প্ল্যাটফর্মে আওতায় নিয়ে এসে ব্যবসা করা সম্ভব। ইভেন রেস্টুরেন্টস, তাই না। রেস্টুরেন্টে অনলাইন বিজনেস করতেছে, কাপড়টা করতেছে, কোন সেক্টরটা করতেছে না। কাপড়ের বলেন, যে অনলাইন শপ বলেন, রেস্টুরেন্ট বলেন, ইভেন এখন তো টেলি ডক্টররাও টেলি সেবা দিচ্ছে অনলাইনে, মানে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে তারা ডক্টর ইয়া করা যাচ্ছে, তাই না। পড়ালেখা বলেন, সবকিছু অনলাইনের মাধ্যমে। কোন জিনিসটা অনলাইনের মাধ্যমে হচ্ছে? এসি ফ্রিজ, ইলেকট্রিশিয়ান সব অনলাইন চলে যাচ্ছে। ওইটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য। দেখেন তারপরে বলো there are number of conditions that need to be considered when evaluating whether a high growth market is really as attractive as it might seem, ঠিক আছে। These are whether the number of competitors serving the market is really greater that can be sustained by the growth opportunity. High growth market হলেই যে ভালো হবে ব্যাপারটা এমন না। অনেক সময় হাই গ্রোথ মার্কেটে কম্পিটিটরসরা অনেক বেশি থাকে, কারণ সবাই ঝাঁপায় পড়ে যখনই দেখে যে এটা বেশি অ্যাক্টিভ, হ্যাঁ, তাহলে ওই মার্কেটে যে আপনি ভালো করতে পারবেন নট নেসেসারি, এবং ওই মার্কেটে গেলে হাই গ্রোথ মার্কেটে ব্যবসা করলে যে আপনি সাস্টেইন করতে পারবেন নট নেসেসারি। The following conditions are found in markets in which a surplus of competitors is likely to be attracted and a subsequent shakeout is likely. প্রয়োজনের চেয়ে দরকারের চেয়ে মানুষ এখানে, ঠিক আছে আমি বুঝলাম হাই গ্রোথ মার্কেট, কিন্তু এখানে হয়তো সর্বোচ্চ 10 জন কম্পিটিটর সার্ভ করলে ঠিক ছিল, কিন্তু এখানে গিয়ে দেখলাম 25 জন কম্পিটিটর অলরেডি আছে, তাহলে ওই মার্কেটে গিয়ে কি আপনি ব্যবসা করে লাভ খুব বেশি লাভ করতে পারবেন? অলরেডি কি ডেন্সলি পপুলেটেড উইথ কাস্টমার্স। তার মানে এখানে যে হাই মার্কেট হাই গ্রোথ বা কম্পিটিটর নাম্বার অনেক বেশি। The market and its growth rate are highly visible to all and therefore unlikely to overlooked by any firms and may have an interest. তাহলে দেখেন যখনই আমি দেখবো একটা মার্কেট ভালো গ্রোথ, সবাই কিন্তু ঝাঁপায় পড়ে, তাই না। একটা এলাকায় দেখলেন যে আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠান দেন, দেখেন ওটা যখনই দেখবেন যে খুব ভালো চলতেছে, এরকম আরো 4-5টা ফার্ম খুলে বসে না, আরে ওটা খুব ভালো চলতেছে, আমি ঠিক কিনা সেরকম। ওটা তো আপনি হাইড করে রাখতে পারবেন না, সেটা মানুষ জানবে, মানুষ ব্যবসা করবে। Very high initial and forecast growth, very high initial and forecast growth. তো ইনিশিয়াল গ্রোথে গেছে প্রথমের দিকে অনেক সময় হাই গ্রোথ থাকে, এটা দেখেই যে একদম ঝাঁপে পড়লে হবে না, মার্কেট সাস্টেইনেবিলিটি বুঝতে হবে, সেই জিনিসটা কনসিডার করে আপনার করতে হবে। তারপর সেমি ভেরি ফিউ থ্রেটস টু দ্য সাস্টেইনেবিলিটি অফ গ্রোথ রেট। তো গ্রোথ রেটের অলমোস্ট সাস্টেইনেবিলিটি আছে, ই ভ্যালুর মতো যদি হয় একদম আরে বাবা সেই গ্রোথ, ই ভ্যালু তো নাই পুরো মার্কেট কাভার ফেলাইছে, বড় মার্কেটে যদি আপনি ছাপায় পড়েন তাহলে আপনার কাছে খবর আছে। সো থ্রেটস গুলো কি আছে সেটা বুঝতে হবে, এটা লিগ্যাল অ্যাকশন নাম দিতে পারে, ই অর এন্ড মুক্ত অনেক কিছু হয়ে গেছে, তো সেটা আপনার বুঝে কিন্তু কি করতে হবে। ফিউ ইনিশিয়াল ব্যারিয়ার্স টু এন্ট্রি। সো ব্যারিয়ার গভর্নমেন্ট রুলস এন্ড রেগুলেশনস, আপনি চাইলে একটা ব্যাংক খুলে বুঝতে পারবেন না, অনেক ইনিশিয়াল ব্যারিয়ার আছে, আপনার একটা অ্যামাউন্ট অফ ক্যাপিটাল লাগবে, আপনার সেটা গ্রোথযোগ্য হতে হবে, সেটা একটা
Products make use of an existing technology rather than a risky or protected technology. একটা existing technology কিন্তু always easier. একটা নতুন টেকনোলজি অ্যাডাপ্ট করা মানুষকে ওটা বোঝানো আন্ডারস্ট্যান্ড করাটা কম্পারেটিভলি ডিফিকাল্ট, তাই না? আর হুট করে যদি আপনি টোটালি একটা নতুন টেকনোলজিতে যান সেটা কিন্তু মানুষ আস্তে আস্তে অ্যাডজাস্ট করা ডিফিকাল্ট। সো ওটা ইউজেবল টেকনোলজিটাই সবসময় প্রেফার করা ইজি। Some of the potential entrants have low visibility and their intentions are unknown or uncertain. অনেক সময় নতুনরা দেখা যায় তাদের এটা বোঝা যায় না, কম্পিউটার অ্যানালাইসিস করলে তাদের ইন্টেনশনটা সেটা বোঝা যায় না। আর নতুন কোম্পানি ছোট কোম্পানি বাট তাদের খুব ভালো একটা ইনোভেটিভ প্রোডাক্ট থাকে যেটা দিয়ে তারা মার্কেটে খুবই সাকসেসফুল হয়ে যায়। বুঝতে পারছেন? যেরকম আমার টেসলার কথা ছিল, টেসলা তো কিছুই ছিল না, টেসলা তো গাড়ি জগতে ইট ওয়াজ একদম নিউ নেম, যেখানে আপনার জেনারেল মোটরস, হ্যাঁ ফোর্ড যারাই করে, জেনারেল মোটরস, ফোর্ড, বড় বড় আমেরিকান কোম্পানি যারা, হ্যাঁ ডেভলার এন্ড ক্রাইসলার, ওদেরকে এখন ওদের কি বড় বড় কোম্পানি এখন বিট করে দিতেছে টেসলা, জার্মান যত বড় ইঞ্জিনিয়ার, বিএমডব্লিউ বলেন, মার্সিডিজ বলেন। সো ওরা কিন্তু একসময় টেসলা ছিল একদম নতুন একটা কোম্পানি, হ্যাঁ রিসেন্টলি জাস্ট কয়েকদিন হচ্ছে তারা আসছে। তাদের মেইন প্রোডাক্টটা কি? ইনোভেটিভ একটা ইলেকট্রিক কার, ফাস্টেস্ট ইলেকট্রিক কার। এখন এই প্রযুক্তির যুগে এখন আমাদের কিন্তু এনভায়রনমেন্টাল সাস্টেইনেবিলিটির জন্য, যেখানে আমরা দেখতেছি তেলের দাম এত হুড় করে বাড়তেছে, হ্যাঁ স্কেয়ারসিটি অফ দ্য রিসোর্সেস, তেল একটা কি স্কেয়ার্স না, অ্যাভেলেবল রিসোর্স তো না, সেখানে আমাদের রিনিউয়েবল এনার্জি আমরা খুঁজতেছি। কয়েকদিন পরে দেখবেন যে আমরা এখন প্লাগ-ইন হাইব্রিড মানে যেটা দিয়ে যে তার দিয়ে মানে চার্জ করা যায়। কয়েকদিন পরে দেখবেন যে উপরে ছাদেই থাকবে সোলার প্যানেল, ওইটা থেকে রোদের থেকে কনজিউম করবে, ওইটা ওই পাওয়ারটাই ব্যাটারি চলবে। হাই পাওয়ার সোলার প্যানেল থাকবে, যেটা আপনার ছাদটাই হবে সোলার একটা প্যানেল। ছাদ হতে পারে, ট্রাঙ্ক হতে পারে, সামনে উড হতে পারে, সবটাই পুরো মেইনটাই হবে সোলার প্যানেল। ওই সোলার প্যানেলে যে হিটটা আপনার অ্যাবজর্ব করবে, ওই হিটটা দিয়ে আপনার গাড়ি চলবে। কমপ্লিটলি রিনিউয়েবল সোর্স অফ এনার্জি। গাড়ির সঙ্গে যাইতে পারবে আছে তো এটা এক্স্যাক্টলি আপডেট কি আসতেছে, কোনো ইঞ্জিন থাকবে না গাড়িতে, ইঞ্জিনের দরকার নাই, জাস্ট খালি ইলেকট্রিক মোটরস থাকবে, আর কিছু না। ইলেকট্রিক মোটরস পাওয়ার বাই ইলেকট্রিক মোটরস। টেসলা কিন্তু সামনে কোনো ইঞ্জিন নাই, পিছনে, মানে পিছনে বলতে মাঝখানে হচ্ছে ব্যাটারি পাওয়ার মোটরস, যেটা থেকে পাওয়ার সাপ্লাই হয়, অটো পাইলট। চিন্তা করা যায়। So that's the innovation that they have brought, which is beating the best-selling, even the best-selling cars in the world. BMW, Mercedes, Porsche, they cannot compete. পারতেছে না। Tesla will be one of the best-selling cars in the world, globally. Globally তো বুঝছেন, মানে পুরো সারা বিশ্বে। So how? Just with innovation. So যারা নাকি টেসলাকে ছোট থাকতে ইগনোর করছে, টেসলা যখন খুবই একটা ছোটখাটো কোম্পানি ছিল, জাস্ট একটা ইনসেপশন, তারা কিন্তু বুঝতে পারে না যে টেসলার যে exactly. So that's it. The key success factors in the market changing as a result of technological development, perhaps shifting the value-added structure. বুঝছেন ব্যাপারটা? আমার টেসলা কিনতে হয়, আমি আপনাদেরকে রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বুঝাই দিলাম যাতে আপনাদেরকে বুঝতে সুবিধা হয়, যেটা মাথায় রাখবে। এটা টেসলা এক্সাম্পল থেকে মনে থাকে, তাহলে বুঝতে পারছেন কনসেপ্টটা? The potential entrants have low visibility and their intentions are unknown or uncertain. তাদের ভিজিবিলিটি অনেক কম থাকে, আমরা বুঝতে পারি না অ্যাকচুয়ালি তারা কি করবে। আমরা তাদেরকেও আমাদের অ্যানালাইসিস করা লাগবে। তারা ছোট হতে পারে, নতুন হতে পারে, বাট হঠাৎ করে তারা মার্কেটে এমন কিছু নিয়ে আসবে যেটাতে পুরো তারা মার্কেট বিট করে ফেলবে। মানে আইডিয়া ক্যান চেঞ্জ, an idea can change your life. একটা নিউ অর্গানাইজেশন যে কোনো সময় একটা নিউ আইডিয়া ইমপ্লিমেন্টেশন করতে চায়, সেটা যদি মানে Revolutionary ইফেক্ট চলে আসবে। হ্যাঁ, তো ওটাকে ইগনোর করা যাবে না, ওভারলুক করা যাবে না। বুঝতে পারছেন? তাহলে দেখেন, the shakeout itself often concerns over a relatively short period of time. The trigger is likely to be a combination of an unexpected slowing of market growth rate, either because the market is close or to saturation or a decision has intervened. কিছু মার্কেট আছে যেগুলো ক্লোজ, মানে ডিক্লাইনের দিকে, তাই না? এখন তো আর বাটন ফোনের মার্কেট কি আর উপরের দিকে উঠবে? বাটন ফোনের মার্কেট তো ডাউনের দিকেই যাবে। তো ওই মার্কেট নিয়ে এত চিন্তা করে লাভ নেই। Aggressive late entrants buying their way into the market by cutting prices. অনেক সময় দেখা যায় কি aggressive late entrants মানে খুবই কম প্রাইসে চাইনিজ প্রোডাক্ট চলে আসে, তাই না? অ্যাগ্রেসিভ মানে খুব কম দামে দিয়ে ওই মানুষটা ওই মানে লেট এন্ট্রি করে জাস্ট টু গ্র্যাব দ্য মার্কেট, যখন ওই পণ্যের চাহিদা থাকে না। বাট স্টিল বাটন ফোনের চাহিদা কিন্তু এখন অনেকের মধ্যে আছে। 600-700 টাকার মধ্যে, 700-800 টাকার মধ্যে ওয়ান টেক হ্যান দেন আবি নামে চাইনিজ কোম্পানিরা কিন্তু সেল করছে, ওই ফোনগুলো কিন্তু সেল হচ্ছে। বাট স্মার্ট অ্যাপেল বলেন, বড় বড় কোম্পানি অপো বলেন, হ্যাঁ এরা কিন্তু OnePlus বলেন বা ভিভো বলেন, এরা কিন্তু ওই বাটন ফোনে কনসেন্ট্রেট করছে না। কারা করতেছে? ওই ছোট কোম্পানি যারা চাইনিজ কোম্পানি আছে তারা 600-700 টাকা খুব প্রাইস কাটিং করে তারা এগুলোর উপরে ফোকাস করছে।
না সাউন্ড শোনা যায় না, জোর করে। আর কি আছে? মনে নেই। তো যাই হোক। The market leader attempting to stem the erosion of its market position with aggressive product price. Market leader শান্তই মার্কেটটাকে ধরে রাখছে, ওটা চায় না। নোকিয়া একসময় যেটা চেষ্টা করছিল, নোকিয়া ওয়াজ দ্য মার্কেট লিডার। নোকিয়া কিন্তু অনেক চেষ্টা করছে মার্কেটে ধরে রাখা, বাট তারা পারেনি। সিম্বিয়ান লিম্বিয়ান অনেক কিছু উৎপাদন করছে, বাট নোকিয়ার যে সিইও সে কিন্তু কান্নাকাটি করছে, মানে সে বলছে যে we don't know where we failed, but we tried, মানে we tried our level best, মানে we don't know where we failed, মানে আমরা আমাদের সব কিছু দিয়ে চেষ্টা করছি, বাট আমরা পারিনি, ওরা লাক ডিডন্ট ফেভার আস। বুঝছেন ব্যাপারটা? পরিবর্তনের সাথে তো একবার But they tried, they say that we tried from our end. ওরা পরিবর্তনের সাথে তাল মিলে চেষ্টা করছে, কিন্তু তারপরে একবার ধসে পড়লে তোমরা নোকিয়ার মতো মার্কেট প্লেয়ার, নোকিয়া তো মার্কেট লিডার ছিল এক সময়, সেলফোন কোম্পানি, তো এখন তো নোকিয়া চিহ্ন নেই, কেউ কিনে নোকিয়া ফোন কিনে। এই ছিল বাসে একটা কমেন্ট ছিল, প্রেম করলে বড় কি আছে, কিনলে তো কি আছে। স্যার এনসিওডি সে বেরোলো ভিডিও সহকারে প্রথম বেরোলো 22,000 টাকা দাম নোকিয়ার প্রথম সূত্র হচ্ছে সিম্পল। হ্যাঁ, তখন আর ছোট্ট একটু বেরোলো আছে ওরাও যে ইয়াতে আসে নাই, অ্যান্ড্রয়েড আসে, অ্যান্ড্রয়েডে না আসার কারণে ওরা সিম্বিয়ান লিম্বিয়ান দিয়ে ওরা কাজ করে। The key success factors in the market changing as a result of technological development, perhaps shifting the value structure, যেটা বললাম টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের কারণে, ঠিক আছে? তার মানে এখন আমাদের ট্রেন্ড কি, ইজ অল লিডিং টুয়ার্ডস কি, টেকনোলজি। এখন ব্যবসা করতে গেলে we have to consider technology. Now is the key fourth and fifth industrial revolution চলে আসছে। It's all about যে আপনার কি, ওই যে ব্লকচেইন, হ্যাঁ, নতুন নতুন টেকনোলজি, বিগ ডেটা অ্যানালিটিক্স, এগুলো ইন্ডাস্ট্রি রিলেটেড, সব রিলেটেড টু টেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বুঝতে এগুলো নিয়ে ভাবার সময় চলে আসছে। তো আমাদের এই চ্যাপ্টার শেষ, চ্যাপ্টার 3 ইন্টারনাল অ্যানালাইসিস। এতক্ষণ আমরা কি দেখেন, আমরা কিন্তু ওই যে স্ট্র্যাটেজিক অ্যানালাইসিসের তিনটা ফেজের উপরেই পড়াশোনা করতেছি, বুঝতেছেন? তাহলে আমরা এখন কি করলাম, ফার্স্টে দেখলাম কি এক্সটার্নাল অ্যানালাইসিস দেখলাম, এখন কি দেখবো, ইন্টারনাল অ্যানালাইসিস। চ্যাপ্টার 3 উইল বি এ চ্যাপ্টার, আমাদের হচ্ছে ফাইনালের জন্য চ্যাপ্টার 6 উইল বি আওয়ার কি, ইন্টারনাল অ্যানালাইসিস। এতক্ষণ কি দেখলাম, এক্সটার্নাল অ্যানালাইসিস, তাই না? তারপরে কাস্টমার অ্যানালাইসিস। তাহলে দেখেন এখানে কি বলতেছে, এটা আমাদের 3 নাম্বার চ্যাপ্টার, 3 বা আমাদের ইয়া অনুযায়ী 6 নাম্বার চ্যাপ্টার, 4 5 আমরা শেষ করে ফেলছি, এখন নাও দিস চ্যাপ্টার 6 বা চ্যাপ্টার 3, বুঝতে পারছেন? The unit on internal analysis briefly describes internal analysis, organizational capabilities, initial corporate-wide internal audit, the organizational planning. Internal analysis হচ্ছে আপনার ভিতরে, internal বলতে আমরা কি বুঝি, that's within the company, inside the company, right? তো সেটার যে আপনার স্ট্রেংথস, উইকনেসেস, আপনার মানে কি কি সেই জিনিসগুলো আপনার বের করাটা হচ্ছে সাধারণত ইন্টারনাল অ্যানালাইসিস, তাই না? ঠিক কি না? জি স্যার। তাহলে দেখেন কি বলছে, the internal analysis of an organization resources is the final stage of the auditing process. তার মানে যে কোনো একটা ইন্টারনাল অ্যানালাইসিস যখন ইন্টারনাল অডিট যখন করবেন, internal analysis is final step. It creates the information analysis necessary for an organization to identify the key assets and competencies upon which a strategic position can be. আপনার internal analysis-টা করে আপনি you can identify what are your strengths and weaknesses, সেটার উপর বেস করে আপনি বের করে আনতে পারবেন আপনার কি অ্যাসেটস আছে, কি কি কম্পিটেন্সিস আছে, তাই না? আপনার কম্পিটিটিভ অ্যাডভান্টেজ কি, আপনার পারদর্শিতা কি, আপনার কি কম্পিটেন্সিস আছে, সেগুলো আপনি বের করে আনতে পারবেন। The chapter explores the organization nature of organizational assets, competencies and capabilities. আপনার নিজস্ব কি কম্পিটেন্সিস আছে, কি হিসেবে আপনি পারদর্শী, আপনার কি কি যোগ্যতা আছে, ক্যাপাবিলিটিস আছে, সেই জিনিসগুলো বের করলেই তো আপনি বুঝতে পারবেন কোথায় আপনি পারদর্শী, কি কি জায়গায় আপনি আপনার সুবিধাগুলো আছে, অ্যাডভান্টেজটা কোথায়। The auditing process used to identify these assets and competencies includes the elements of an innovation audit. তার মানে আপনি ইন্টারনাল অডিট যখন করবেন, সেটার মধ্যে কি থাকে, ইনোভেশন অডিটও থাকে। আপনার কি কম্পিটেন্সিস এন্ড ক্যাপাবিলিটিস, এই দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট টার্ম, কি কম্পিটেন্সিস এন্ড ক্যাপাবিলিটিস, কি কি আপনার যোগ্যতা আছে, পারদর্শিতা আছে। কি কম্পিটেন্স, পারদর্শিতা হচ্ছে কম্পিটেন্সিস, এন্ড ক্যাপাবিলিটিস হচ্ছে আপনার কি কি যোগ্যতা, এবিলিটিস আপনার। The use of এটার সাথে আপনার কি লাগে, ইন্টারনাল অডিট করতে গেলে আপনার ইনোভেশন অডিটটাও লাগে, যে আপনার উদ্ভাবন ক্ষমতা কতটুকু আছে, আপনি নতুনকে কতটুকু ভাবে নতুন কি জিনিস উদ্ভাবন করতে পারেন, বা নতুন কিছুর সাথে কতটুকু খাপ খাওয়ায় চলতে পারেন, বুঝতে পারছেন? The use of various auditing tools to facilitate this process, in particular the portfolio models and the SWOT analysis are also covered. SWOT analysis, strengths, weaknesses, opportunities and threats. SWOT তো পড়ছেন আপনারা, SWOT পড়ছেন না?
স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটিজ এন্ড স্ট্রেংথ। স্ট্রেংথ এন্ড উইকনেসটা কি আপনার নিজস্ব ইন্টারনাল, আর অপরচুনিটিজ এন্ড থ্রেটস হচ্ছে এক্সটার্নাল। বুঝতে পারছেন? এটা করতে হবে। এবার দেখেন ম্যাচিং অর্গানাইজেশনাল ক্যাপাবিলিটিজ টু মার্কেট নিডস থ্রু কম্পিটিটিভ পজিশনিং। আপনার যে অর্গানাইজেশনাল ক্যাপাবিলিটিজ আছে, আপনার নিজস্ব যে যোগ্যতা আছে, সেটাকে আপনার কি করতে হবে? আমরা যে মার্কেটিং এর যে পড়ছিলাম, যে মার্কেট ওরিয়েন্টেড হতে হয়, খেয়াল আছে? প্রথম কি আমরা মিডে যে পড়ছিলাম মার্কেট ওরিয়েন্টেশন, মানে মার্কেট ওরিয়েন্টেড ক্যাপাবিলিটিজ কি? মার্কেটের সাথে আমার যে যোগ্যতা আছে, সেই যোগ্যতাটাকে মার্কেটের কাস্টমার কি ডিমান্ড করতেছে সেটার সাথে আমাকে অ্যাডজাস্ট করতে হবে, রাইট? অ্যাডজাস্ট করে একটা প্রোডাক্ট বা সার্ভিস অফার করা লাগবে, তাই না? এখানে সেটাই বলতেছে। তাহলে আমরা যে মার্কেট ওরিয়েন্টেশন বলছিলাম না, তো সেখানে এটাই বলতেছে ম্যাচিং অর্গানাইজেশনাল ক্যাপাবিলিটিজ। আপনার নিজস্ব যে অর্গানাইজেশনাল ক্যাপাবিলিটিজ আছে সেটাকে ম্যাচ করতে হবে কিসের সাথে? মার্কেটের নিডের সাথে, মার্কেট নিড অথবা কাস্টমারের নিডের সাথে। কাস্টমার কি চায় সেই জিনিসটাকে বুঝতে হবে, ওইটা বুঝে আপনার কি যোগ্যতা আছে সেটা বুঝে আপনাকে প্রোডাক্ট বা সার্ভিস ডিজাইন করা লাগবে। থ্রু কম্পিটিটিভ পজিশনিং, এবং এটা কম্পিটিটিভ পজিশনিং হতে হবে। আপনি যদি কম্পিটিটরদের চেয়ে প্রাইস বেশি চার্জ করেন বা আপনার প্রোডাক্টটা যদি কম্পিটিটরের চেয়ে খারাপ হয়, তাহলে মানুষ কি আপনারটা কিনবে? মার্কেট সেই প্রোডাক্ট আপনার চলবে? তাহলে কম্পিটিটিভ পজিশনিং মাধ্যমে যাতে কম্পিটিটরের চেয়ে বেটার পজিশনিং আপনি আপনার প্রোডাক্ট, বেটার প্রাইস, বেটার কোয়ালিটি, বেটার সার্ভিস সবকিছু মিলায় মার্কেট কি চায় সেই অনুযায়ী আপনাকে প্রোডাক্ট ডিজাইন করতে হবে বেসড অন ইওর ওন ক্যাপাবিলিটিস। বুঝে গিয়েছে? মার্কেট নিডস, কম্পিটিটিভ পজিশনিং এন্ড অর্গানাইজেশনাল ক্যাপাবিলিটিস, খুবই ইম্পর্টেন্ট থিংস। তার মানে আপনার নিজস্ব কি কি ক্যাপাবিলিটিস আছে সেটা বুঝতে হবে, ওটার সাথে কিভাবে মার্কেট নিডসের সাথে ম্যাচ করা যায় বেসড অন দা কম্পিটিটিভ পজিশন। বুঝাতে পেরেছি? আচ্ছা, এবার আসেন অর্গানাইজেশনাল ক্যাপাবিলিটিস কি কি ধরনের হতে পারে। হ্যাঁ, organizational capabilities in this chapter resources are defined as all the assets and competencies to which the organization has access. আপনার যত ধরনের অ্যাসেটস এবং রিসোর্সেস, ক্যাপিটাল, যার উপরে আপনার অ্যাক্সেস আছে সেটাই আপনার অর্গানাইজেশনাল ক্যাপাবিলিটিস। আপনার কাছে ফাইন্যান্স থাকতে পারে, আপনার কাছে টেকনোলজিক্যাল নো হাউ থাকতে পারে, নতুন কোনো টেকনোলজি থাকতে পারে, আপনার কাছে দক্ষ হিউম্যান রিসোর্স থাকতে পারে, প্রত্যেকটা জিনিসই আপনার কাছে ভালো ফিক্সড অ্যাসেট থাকতে পারে, আপনার কাছে একটা জায়গা সম্পদ থাকতে পারে, প্রত্যেকটাই আপনার জন্য কি organizational capabilities. Assets are given a broad definition to include both the tangible and intangible capital of the organization. তার মানে intangible গুলা কোনগুলা? যেগুলো tangible, যেগুলো আমরা ছুঁতে পারি, ধরতে পারি, আর intangible কোনগুলা? যেগুলো আমরা ধরতে পারি না, অনুভব না, মানে করতে পারি না। যেটা tangible করা যায়, ছোঁয়া যায়, একটা জিনিস করা ছোঁয়া যায়, তার মানে প্রত্যেকটাই কিন্তু আপনার অ্যাসেট। এখন ধরেন আপনার কাছে এই বিল্ডিংটা এই ইউনিভার্সিটির জন্য কি? বিল্ডিংটা একটা অ্যাসেট, ডেকোরেশন, অল কিছু সব কিছু। বিল্ডিংটা এই ইউনিভার্সিটির যে গ্র্যান্ড কমিশন থেকে লাইসেন্স পাচ্ছে সেটা একটা অ্যাসেট, সেটাও একটা অ্যাসেট। তো ওই যে লাইসেন্সটা সেটাকে আপনি ধরতে দিতে পারতেছেন না, এটা তো একটা জাস্ট একটা পারমিশন। তার মানে বিল্ডিংটা যতটা গুরুত্বপূর্ণ ততদূর ভাবে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন থেকে লাইসেন্সটা যে ইউনিভার্সিটি হিসেবে রান করা বা সার্টিফিকেট ইস্যু করা সেটাও কিন্তু ততদূর। তার মানে ওটা হচ্ছে ইনট্যানজিবল, ওটা কি একটা পারমিশন, ওটা কি আমরা হাতে ছুঁয়ে ধরতে পারি? ওটা একটা রিটেন পারমিশন। ওটা কিন্তু বিল্ডিংটা কিন্তু আমরা হাতে যে বসেছি, এসি, ক্লাসরুমস, এই ফ্যাসিলিটি এগুলো আমরা দেখতে পাই। তার মানে প্রত্যেকটাই কিন্তু অ্যাসেট। তার মানে আমি যে লাইসেন্সটা পাইছি সেটা আমার জন্য অ্যাসেট, আবার যে ইউনিভার্সিটি রান করার জন্য লাইসেন্স সেটা একটা বড় অ্যাসেট, ওটা ছাড়া আমি ইউনিভার্সিটি ওপেন করতে পারবো। আবার এই বিল্ডিংটা যেটা আছে সেটাও অ্যাসেট। বুঝে গেছে? The applications of these skills to deploy the available assets effectively delivers the organization strategic capabilities in the market. তার মানে প্রত্যেকটা জিনিসকে কম্বাইন করে যে अवेलेबल যে অ্যাসেটস আছে সেগুলোকে এফেক্টিভলি অর্গানাইজ করাটাই হচ্ছে ওয়ান অফ দ্য ক্রাইটেরিয়া ফর স্ট্র্যাটেজিক কি ডেভেলপ স্ট্র্যাটেজিক ক্যাপাবিলিটিস ইন দ্য মার্কেট, তাই না? তার মানে ইউনিভার্সিটি কি করছে? লাইসেন্স পাইলো, পাওয়ার পরে এই প্রত্যেকটা ক্যাম্পাসে, বাটাতেও ক্যাম্পাস ছিল, এটাও ক্যাম্পাস। তাহলে এখনকার কতজন স্টুডেন্ট আছে, তখন কতজন স্টুডেন্ট ছিল সেটা বুঝুন। তখনকার ফ্যাকাল্টি মেম্বারস, এখনকার ফ্যাকাল্টি মেম্বারস কারা সেটাও বুঝুন। তার মানে জিনিসটাকে অ্যাপ্লাই করা হয়েছে। বুঝতে পারছেন? সবগুলোকে কম্বিনেশন করে অর্গানাইজ করাটাও ইজ আ পার্ট অফ দ্য স্ট্র্যাটেজিক অ্যাপ্লিকেশন। বুঝতে পারছেন? ইফেক্টিভলি ডেলিভারি করা। Corporate capabilities are therefore defined as the combination of assets and competencies that denote the organization's competitive capacity. তার মানে এই ইউনিভার্সিটি এখন তাদের কি কম্পিটিটিভ যে অ্যাসেটস আছে, তাদের ট্যানজিবল ইনট্যানজিবল আছে, সেগুলোকে অর্গানাইজের মাধ্যমে তারা কি কম্পিট করার চেষ্টা করতেছে না? নর্দার্ন ইউনিভার্সিটি আছে, সাউথ ইস্ট এশিয়া আছে। তো তার মানে কি আমাদের মনে হচ্ছে 10 বছরের মধ্যে ওয়ান অফ দ্য টপ কর্পোরেট ইউনিভার্সিটিজ হবে অ্যাজ ইউনিভার্সিটি অফ স্কলার্স। তার মানে কি আমরা যারা কম্পিট করতে হবে কম্পিটিটিভলি কাদের সাথে? নর্দার্নের সাথে, সাউথ ইস্টের সাথে, ঠিক কি না? রাইট? এভাবে
তাহলে establishing an organization's current and potential capabilities is therefore reliant upon an evaluation of two aspects of its assets and competencies. তার মানে যে কোনো অর্গানাইজেশন কারেন্ট এবং পটেনশিয়াল ক্যাপাবিলিটিসটা কনসিডার করার ক্ষেত্রে আমাদের কি করতে হবে? আপনার দুইটা মূল জিনিস, আপনার কি কি অ্যাসেটস আছে এবং আপনার কি কি কম্পিটেন্সিস আছে। মানে আপনার অ্যাসেটস থাকলে এবং আপনার যদি পারদর্শিতা থাকে, আপনার যদি যোগ্যতা থাকে, সেই জিনিসটাকে আপনি কাজে লাগিয়ে একটা মার্কেটে ভালো কিছু দাঁড় করাতে পারবেন, ঠিক কি না? আপনার অ্যাসেটস আছে কিন্তু আপনার যোগ্যতা নাই, তাহলে আপনি পারবেন? আপনার কোয়ালিফিকেশনস নাই, আপনার কম্পিটেন্সি নাই, সেক্ষেত্রে আপনি পারবেন? তার মানে আপনার সম্পদও লাগবে, সাথে আপনার যোগ্যতা এবং পারদর্শিতাও লাগবে, সেটাকে এফেক্টিভলি ওয়ার্ক আউট করার জন্য, এফেক্টিভলি ডেলিভার করার জন্য, টু হ্যাভ আ স্ট্র্যাটেজিক ইমপ্যাক্ট। বুঝতে পারছেন? তাহলে ফাইনালি হচ্ছে যে এই লাস্ট স্লাইড আমরা যে আমাদের সাথে শেষ করে আমাদের কি কি ধরনের অর্গানাইজেশনাল অ্যাসেটস আছে সেটা দেখেন। তাহলে আমরা নেক্সট ক্লাসে 54 থেকে শুরু করব। হ্যাঁ, 93টা স্লাইড আছে, 54 থেকে শুরু করব। আরো চ্যাপ্টার বাকি থাকবে, তাহলে আজকে 3 নাম্বার চ্যাপ্টার করতেছে, আরো 2টা চ্যাপ্টার বাকি থাকবে। এটা করলে এই 5টা চ্যাপ্টারই আপনাদের ফাইনালে থাকবে। এটার উপরে আপনারা অ্যাসাইনমেন্ট জমা দিবেন, এটার উপরে ক্লাস টেস্ট দিবেন। ও আমি একটা ভালো কথা বলতে ভুলে গেছি, তাহলে দেখেন এটা শেষ করে দিই, আর এটা থেকে নেক্সট ক্লাসে শুরু করব। হ্যাঁ, ক্যাপাবিলিটিস মত শেষ করলাম। মার্কেটিং অ্যাসেট ফর বেস্ট স্লাইড নাম্বার 53 লেখা একদম। মেইন ক্যাটাগরিটা আমরা স্যার ওইটা থেকে শুরু করব। হ্যাঁ, এই কম্পিটেন্সিস নিয়ে অনেক কথা হবে। ইন্টারন্যাশনাল অডিট, অর্গানাইজেশনাল ক্লাইমেট, চ্যাপ্টার 4 হচ্ছে স্ট্র্যাটেজিক ইন্টেন্ট। হ্যাঁ, আমরা কি কি করব, স্ট্র্যাটেজিক ইন্টেন্ট, মিশন স্টেটমেন্ট, ভিশন স্টেটমেন্ট। মজা লাগতেছে না জিনিসগুলো একটা সাথে দেখে রিলেটেড? ভালো লাগতেছে? স্যার একটা জিনিস আমি যেটা বেশি ফিল করি যে আপনি যখন পড়ান আপনি একদম মানে ওই ভিতরে চলে যান, প্র্যাকটিক্যাল হ্যাঁ, এটাই তো অবশ্যই। ভালো লাগতেছে ওই জিনিসটা। জি। খুব And finally চ্যাপ্টার 5 এ আপনার খুব বেশি নাই, চ্যাপ্টার 5 টা অনেক ছোট, মাত্র হচ্ছে আপনার 10টা স্লাইড। কম্পিটিটিভ অ্যাডভান্টেজ, জেনারিক স্ট্র্যাটেজিজ, দ্য ফর্মুলেশন অফ স্ট্র্যাটেজি, কস্ট লিডারশিপ, ডিফারেন্সিয়েশন, ফোকাস। দ্যাটস ইট। শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। নেক্সট আমরা আরো 3টা ক্লাস পাবো, 3টা ক্লাসের মধ্যে আমরা এই সিলেবাসটা শেষ করব। এন্ড ফাইনাল যে 9 তারিখে যে ক্লাসটা হবে সেটাতে আমরা ওভারঅল সাবজেক্টটা রিভিউ করব, ওভারঅল সিলেবাসটা রিভিউ করব ফাইনালের, এবং সাজেশন নিয়ে ডিসকাস করব। বুঝে গিয়েছে? তো এর মধ্যে আপনারা কাজ শুরু করে দেন, গ্রুপ ফর্ম করে অলরেডি আমি দিয়ে দিয়েছি। আরেকটা মেইন একটা অনলাইন ক্লাস করতে হবে। আমি ইন্টারন্যাশনাল মার্কেটিং এর বলতে ভুলে গেছি। আপনারা ইন্টারন্যাশনাল মার্কেটিং অ্যাজ ওয়েল অ্যাজ স্ট্র্যাটেজিক মার্কেটিং এই দুটোরই একটা অনলাইন ক্লাস টেস্ট হবে। তো সেটা আমি দিতে যাচ্ছি নেক্সট আগামী বুধবারে। কি বলেন? বুধবারে? হ্যাঁ, লিখে দিন। আমি আজকে কালকের মধ্যে নোটিশ দিয়ে দিব। তো আপনার বুধবারে একটা এক্সাম হবে, অনলাইনে ক্লাস টেস্ট হবে, 10টা থেকে 15টা এমসিকিউ থাকবে, ঠিক আছে? 10 মার্কসের থাকবে সেটা। 9টা 8টা চ্যাপ্টার 4 পর্যন্ত অনেকে অফিস থাকে, তো অফিস করে বাসায় যেতে যেতে 8টা বেজে যায়। 9টার পরে না 9টা? 9টায় দিব, 9টায় দিই। 9টায় দেন স্যার। কারণ আমার 9:30 দিকে অনেকে আবার খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত হয়ে যায়। 9টায় 9:30 থেকে 9:00 শেষ হয়ে যাবে। আর ঠিক আছে। এশার নামাজটা একটা 9টার আগে স্যার নামাজটা শেষ হয়ে যায়। তাহলে 9টা থেকে ভালো হবে। তাহলে ইন্টারন্যাশনাল মার্কেটিং এবং স্ট্র্যাটেজিক মার্কেটিং টাইম 9টা। আপনারা তো একসাথে দিতে পারবেন না, তার মানে আপনাদেরকে 9টা থেকে দিবেন হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট, 9:30 পর্যন্ত ইন্টারন্যাশনাল মার্কেটিং 20 মিনিট করে 30 মিনিট করে, আর 9:30 থেকে 10টা পর্যন্ত দিবেন হচ্ছে স্ট্র্যাটেজিক মার্কেটিং। ঠিক আছে। ওকে, ওকে না 5 মিনিট শুরু করব। কোনো টাইম শিখে তো যে সমস্যা নেই। 5-10 মিনিট আপনার ব্রেক নিতে সমস্যা নেই। 10 থেকে 10টা বা 15টা এমসিকিউ থাকবে 10 মার্কস। আর বাকি যে 5 মার্ক আমি সেটা রাখছি, সেটা হচ্ছে আপনাদের প্রেজেন্টেশন। এই যে আপনি অ্যাসাইনমেন্টটা সাবমিট করবেন, অ্যাসাইনমেন্টটা সুন্দর করে একটা রিপোর্ট আকারে সাবমিট করবেন। সেটা সুন্দর একটা টেবিল অফ থাকবে, রিপোর্টের হেডিং একটা কভার পেজ থাকবে, টেবিল অফ কন্টেন্টস থাকবে, হ্যাঁ, তারপরে এক্সিকিউটিভ সামারি থাকবে, ইন্ট্রোডাকশন চ্যাপ্টার হবে, সুন্দর করে রিপোর্ট আকারে 30-40 পেজে যা হয় সুন্দর করে একটা রিপোর্ট আকারে পেজ নাম্বার থাকবে, লাস্টে কনক্লুশন থাকবে, ম্যানেজার ইমপ্লিকেশন লাস্টে রেফারেন্সিং থাকবে, সুন্দর করে ইন্টারন্যাশনাল মার্কেটিংও প্লাস এখানে ইন্টারন্যাশনাল মার্কেটিং আমি কি বলছি যে লেভেলস অফ ইনভলভমেন্ট সেম ভাবে, আর এখানে হচ্ছে 3 স্ট্র্যাটেজিক ফেজেস। আমি খুব বেশি বড় দেই নাই, ছোটই, আবার একদম খুব বেশি বড় না, খুব ছোট না। কাজ করলে সুন্দর অনেক কিছু বাট শেখার অনেক কিছু আছে। জিনিসটা নিয়ে কাজ করলে শুধু পড়ার জন্য বলবে না, শিখতেও পারবে। বুঝতে পারছেন? তো এই দুইটা জিনিসের উপরে এই করবেন আপনারা ইনশাআল্লাহ। তাহলে বুধবারে আমি টেকিং দা টেস্ট, অনলাইন টেস্ট, ক্লাস টেস্ট। চ্যাপ্টার 4 পর্যন্ত না স্যার আজকে স্যার একটা নোটিশ দিয়ে দিন তাহলে। না এই হ্যাঁ আপনাদের হচ্ছে এই দুইটা চ্যাপ্টার উপরে, চ্যাপ্টার 4-5 এই
দুইটা আজকে একটা আজকে চ্যাপ্টার 4 5 না একটা গ্রুপ আমরা যারা ক্লাস করছি তারা কি আপনাদের লাস্ট ক্লাস পর্যন্ত যতটুকু কভার করা হয়েছে আচ্ছা 4 5 বলেন তাহলে অনেক কনফিউজ হয়ে যাবে চ্যাপ্টার 4 and 5 যেটা হচ্ছে ইশার 1 and 2 মানে স্লাইডের 1 and 2 আমাদের চ্যাপ্টার 4 স্যার যে স্ট্র্যাটেজি মার্কেটিং হ্যাঁ ওটাও তাই চ্যাপ্টার 4 and 5 4 5 আমি 40 মার্ক তো ফাইনাল এক্সাম চ্যাপ্টার রাখতেছি ফাইনালে চ্যাপ্টার রাখবো 40 মার্কের এক্সাম বুঝতে পারছেন 40 মার্ক at least প্রত্যেকটা চ্যাপ্টার 10 মার্ক করে তাহলে প্রত্যেকটাতে এখানে 5টা চ্যাপ্টার আছে বাট চ্যাপ্টার 5 টা অনেক ছোট বুঝতে পারছেন চ্যাপ্টার 5 এর মধ্যে 10টা স্লাইড হ্যাঁ ইন্টারন্যাশনাল মার্কেটিং 4 and 5 না ওখানে 4 5 আছে জাস্ট খালি স্ট্র্যাটেজিক মার্কেট 1 আর ওখানে 4 5 এ দেওয়া আছে বুঝতে পারছেন না ইন্টারন্যাশনাল মার্কেটিং আমি কোনটা বলেছি 4 5 করেছিলাম নাকি দেখি তো 4টা 6টা কোর্স নেই তো আমার নিজের মনে থাকে না কোন দেন কোথায় ইন্টারন্যাশনাল মার্কেটিং এ দেখছি আমি আপনাদের কোনটা দিয়েছি না কোন চ্যাপ্টার আমি লিখে দিব না আজকে কোন চ্যাপ্টার না আপনাদেরকে আমি করিয়েছি চ্যাপ্টার 4 and 5 হ্যাঁ চ্যাপ্টার 4 and 5 ঠিক আছে আজকে তো শুরু করলাম চ্যাপ্টার 8 ঠিক কি না চ্যাপ্টার 4 and 5 এর পেপার হবে 8 আর 10 এটা ফাইনালে আপনার ফাইনালে থাকবে 4 5 8 আর 10 বুঝতে পারছেন সময় থাকলে আরো পড়াইতাম কিন্তু না না মানে চ্যাপ্টারের কথা বলছি লাস্ট সপ্তাহ তো খুব বেশি না আমার কথা ভাই অল্প খাও বাট ভালো খাও বুঝলেন নাই খুব অনেক কিছু খাইলাম বাট একটা মাংস হলো না কোনটাই হজম হইলো না কোন অল্প খাই ভালো খাই তাই না আপনি যদি 7টা 8টা চ্যাপ্টার ভালো করে পড়েন 7টা বা 8টা চ্যাপ্টার ভালো করে শিখেন এটাই কাজ বাট আমি মেইন যে জিনিসগুলো দরকার মেইন কনসেপ্টগুলো কভার করতেছি বুঝতে পারছেন তাহলে মোটামুটি আমরা ফাইনাল একটা আউটলাইন পেয়ে গেছি বুধবার দিন 9টা কত বলে বুধবার দিন দুইটা টেস্ট হবে বুধবার দিন